তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আজকে ফার্স্টে যে জিনিসটা পড়াবো তাহলে খনিজ সম্পদ ও জীবাশ্ম। তো খনিজ সম্পদ ও জীবাশ্মের মধ্যে প্রথমেই আমাদেরকে প্রাকৃতিক গ্যাস নিয়ে পড়তে হবে। বুঝতেই পারছো যে খনিজ সম্পদের মধ্যে মেইনলি আমাদের দুইটা জিনিস হচ্ছে ইনক্লুডেড। একটা হলো কি তোমার প্রাকৃতিক গ্যাস, আর একটা হলো তোমার জ্বালানি তেল। মানে সহজ কথায় যদি আমরা খনিজ সম্পদ বলতে আসলে আমরা এই দুইটা মেইন জিনিসকে আসলে বুঝিয়ে থাকি। আমাদের কাছে খনিজ সম্পদ নামটা মাথায় আসতেই দুইটা জিনিসের নাম মনে করা উচিত। একটা হলো প্রাকৃতিক গ্যাস, যেটা বাংলাদেশে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, এবং আরেকটা হলো জ্বালানি তেল, যেটা তোমার মিডল ইস্টে অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে? তো এই যে প্রাকৃতিক গ্যাস, তার মানে খনিজ সম্পদকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। আসলে আরও অনেক ভাগ আছে, বাট আমাদের জন্য এই দুইটাই জানা লাগবে। একটা হলো প্রাকৃতিক গ্যাস, আরেকটা হলো জ্বালানি তেল। তো এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে কিছু পার্সেন্টেজ থাকে। পরীক্ষায় কিছু অবজেক্টিভ আমাদের খুবই হেল্প করবে, কিছু পার্সেন্টেজ লাগবে যে প্রাকৃতিক গ্যাসে কোন পদার্থটা কতটুকু পরিমাণে থাকে, এগুলোর একটা পার্সেন্টেজ আছে। সেই পার্সেন্টেজটা আপাতত আমাদেরকে লাগবে। তো সেই পার্সেন্টেজের মধ্যে যারা যারা আছো এই গ্রুপে একটু তোমাদের ফ্রেন্ডদেরকে হলো মেনশন করে দাও। আর আজকে এসএসসির প্রথম ক্লাস, তোমাদের অ্যাটেন্ডেন্স ভালো ছিল বিধায় আমি গ্র্যাভিটি গ্রুপকে আরেকটা সুযোগ দিচ্ছি। যারা এসএসসি গ্রুপ আছো আমি গ্র্যাভিটি গ্রুপেও শেয়ার করে দিয়েছি যে যারা এখন আমাদের গ্রুপে অ্যাড হও নাই তারা যেন অ্যাড হয়ে যাও। বাট ওই গ্রুপের ক্লাসটা ডিলেট হয়ে যাবে একটু পরে। এটা হয়তো বা একটা কি দুইটা ক্লাস ওরা এই সুযোগটা পাবে, এরপর আর এই সুযোগটা ওরা আর পাচ্ছে না। ঠিক আছে? আর এইচএসসি ব্যাচের আসলে আর কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ এইচএসসি ব্যাচের আসলে অ্যাটেন্ডেন্সটা অনেক বাজে একটা অবস্থা। তো এই কারণে ভাবছি যে ওদেরকে আসলে প্রিভিলেজ আস্তে আস্তে কমায় দিব। এইচএসসি যারা আছো তোমরা ইনশাল্লাহ যদি সামনে অ্যাটেন্ডেন্স ভালো রাখতে পারো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে অনেক প্রিভিলেজ দেওয়ার ট্রাই করব। ওকে, তো খনিজ সম্পদ ও জীবাশ্মের মধ্যে ফার্স্টে হলো তোমার প্রাকৃতিক গ্যাস এবং আরেকটা হলো জ্বালানি তেল। তো এখন প্রাকৃতিক গ্যাসের মধ্যে কিছু কিছু পদার্থ থাকে, এদের পার্সেন্টেজগুলো আমাদেরকে একটু জানতে হবে। এগুলো অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটা বেসিক আমি তোমাদেরকে বলে রাখি, মিথেন। এগুলো আমরা আসলে নামকরণে একটু পরে পড়বো। আসলে আমরা নামকরণে এগুলো পড়বো, আপাতত এখন আমরা পড়ছি না। আমরা জাস্ট মনে করায় দিই, মিথেনে তোমার একটা কার্বন থাকে। মিথেনে একটা কার্বন থাকে, এটা আমরা এখন দরকার নাই, এটা আমরা একটু পরে নামকরণে আমরা পড়বো। মিথেন, ইথেন, প্রোপেন কী জিনিস আমরা জানবো একটু পরে। আপাতত জাস্ট একটু মনে রাখবা যে মিথেনে একটা কার্বন থাকে। তারপরে হলো তোমার ইথেন। এই ইথেনে তোমার কার্বন থাকে দুইটা। এটা একটু বলতেছি কারণ আছে, দুইটা কার্বন থাকে। তারপরে হলো তোমার প্রোপেন। প্রোপেনে তোমার কার্বন থাকে হলো তিনটা। আর বিউটেনে তোমার কার্বন থাকে হলো চারটা। ঠিক আছে? তাহলে মিথেনে কার্বন থাকে একটা, প্রোপেন ইথেনে কার্বন থাকে দুইটা, সিরিয়ালি লেখছি। প্রোপেনে তিনটা থাকে আর বিউটেনে চারটা থাকে। এখন এই চারটা জিনিসই মনে রাখবা যে সিরিয়ালে 1 থেকে 4 পর্যন্ত যে একটা কার্বন থাকলে সেটা হলো মিথেন, আরেকটা কার্বন থাকলে সেটা হলো ইথেন, 3টা কার্বন থাকলে সেটা হলো প্রোপেন, আর 4টা কার্বন থাকলে হলো বিউটেন। এই চারটা জিনিসই তোমরা প্রাকৃতিক গ্যাসের মধ্যে পাবা। এখন এদের যদি পার্সেন্টেজটা পরীক্ষায় আসে, মনে রাখবা যে আগে থাকবে তার পার্সেন্টেজ তত বেশি হবে, তাই না? যেমন ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় ক্ষেত্রে আমরা কি দেখি, যে ফার্স্ট বয় তার মার্কসটা সবচেয়ে বেশি থাকে, তারপরে সেকেন্ড বয়ের মার্কস, তারপরে থার্ড বয়, তারপরে ফোর্থ বয়। ব্যাপারটা কিন্তু এরকম, তাই না? তো এরকম আমরা যদি সিরিয়ালে যদি সাজাই যে একটা কার্বন মিথেন, তাহলে যেহেতু এটা সবার সিরিয়ালে আগে আছে, ওর পার্সেন্টেজটাও নর্মালে প্রাকৃতিক গ্যাসে বেশি থাকবে। মনে রাখবা প্রাকৃতিক গ্যাসের 80% হলো তোমার মিথেন। ঠিক আছে? তারপরে ইথেন তাহলে কত পার্সেন্ট? ইথেন হলো তোমার অনেক কমে গেছে, মাত্র হলো তোমার কত, 7%। তারপরে হলো তোমার প্রোপেন, আরও কম, এটা কত পার্সেন্ট, 6%। তারপরে বিউটেন এবং সাথে আইসো বিউটেন আছে, আমি এগুলো সব বলবো নামকরণ পড়ানোর সময়। তো এই আইসো বিউটেন এবং বিউটেনে এগুলো হলো মাত্র 4%। এগুলো বইয়ে আছে, জাস্ট মনে রাখার জন্য মনে রাখতে হবে যে সবচেয়ে বেশি কোনটা, সবার উপরে যে থাকবে, মানে রোল এক আর কি, যে যার একটা কার্বন থাকবে সেটা হলো মিথেন, এর পার্সেন্টেজটা প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি। মনে রাখার কৌশল 80। এরপরেরটা কমে গেছে 7, ইথেন 7%, প্রোপেন আরও 1% কম, তাহলে 6%, বিউটেন হলো তোমার 4%। এইগুলো আর কি। কিন্তু এর মধ্যে বাংলাদেশে মনে করো তোমার যে গ্যাস পাওয়া যায়, বাংলাদেশের মনে করো তোমার যে প্রাকৃতিক গ্যাসটা আছে, তো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে হলো তোমার মিথেনের পরিমাণটা হলো অনেক বেশি। কত পার্সেন্ট? অলমোস্ট তোমার 99%ই হলো বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে হলো মিথেন।
ঠিক আছে, এটা মোটামুটি মনে রাখো। আর এই পার্সেন্টেজগুলো বাংলাদেশে, তার মানে বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, সে প্রাকৃতিক গ্যাসের মানটা হলো অনেক উন্নত। ঠিক আছে, বাংলাদেশে মোটামুটি 99%। এগুলো একটু তারপরে এদিক সেদিক হতে পারে, তোমরা বইয়ের পার্সেন্টেজগুলো দেখে নিবা, কোনো সমস্যা নেই। তো তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের গুণগত মান হলো অনেক উন্নত। তার মানে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে অনেক বেশি পরিমাণে মিথেন পাওয়া যাওয়ার কারণে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস গুণগত মানে অনেক উন্নত টাইপের আর কি। ওকে, এখন চলে আসা হলো আমাদের প্রাকৃতিক গ্যাসের হাবিজাবি জিনিস শেষ, আমাদেরকে মেনলি পড়তে হবে জ্বালানি তেল। তো জ্বালানি তেলগুলো আমরা যে খনি থেকে, আমরা তো অনেক সময় জানি যে তেলের খনি আছে, মিডল ইস্টে অনেক তেলের খনি আছে বা হাবিজাবি, আমাদের দেশেও একটা দুটো তেলের খনি আবিষ্কার হয়েছে, বাট সেখান থেকে তেল উত্তোলন করার মতো পর্যাপ্ত প্রযুক্তি আসলে এখন পর্যন্ত বাংলাদেশে নাই। খুবই স্যাড একটা জিনিস, বাট এটা এখনও আমাদের সেই সক্ষমতাটা নাই। যাই হোক, তো এখন এই যে একটা খনি থেকে বা তেলের খনি থেকে সরাসরি যে তেলটা পাওয়া যায়, সেই তেলটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্রুড অয়েল বলে একটা টার্ম মনে রাখতে হবে। তোমরা এটা প্রায় শুনছো, অপরিশোধিত তেল। তোমরা রাস্তাঘাটে তোমরা দেখবা যে বিভিন্ন ট্রাকের গায়ে লেখা থাকে যে সাবধান, এখান থেকে দূরে থাকুন, লেখা থাকে যে অপরিশোধিত তৈল বহনকারী ট্রাক বা এরকম কিছু একটা লেখা থাকে, মাঝে মাঝে খেয়াল করবা। তাহলে এই যে খনিতে, মানে তেলের খনিতে আমরা সবার প্রথমে হলো যে তোমার তেল হিসেবে যেটা পাবো সেটা আসলে অপরিশোধিত তেল। তাহলে আমরা কি পাবো? অপরিশোধিত তেল পাবো আমরা। ঠিক আছে, তাহলে অপরিশোধিত তেল পাবো, যেটাকে ইংলিশে তোমার কি বলা হয়? ক্রুড অয়েল বলা হয়। তাহলে ক্রুড অয়েল বা বাংলায় হলো তোমার অপরিশোধিত তেল। এটা হলো সবার প্রথমে কোথা থেকে পাওয়া যায়? খনি থেকে পাওয়া যায়। দ্যাট মিন্স তুমি খনি থেকে প্রথম যে তেলটা উত্তোলন করবা সেই তেলটাই কি হবে? অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল পাবা আর কি ইংলিশে। ঠিক আছে, কিন্তু এখন সমস্যা হলো এই তেলটাকে তুমি কিন্তু সরাসরি ব্যবহার করতে পারবা না, তাই না? কারণ এই তেলটার মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত থাকে। তো তোমার সেকেন্ড কাজ হবে, তুমি খনি থেকে এই যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল যে পাইছো, এই ক্রুড অয়েলটাকে এখন তোমার পরিশোধন করতে হবে। শিল্প কলকারখানায় নিয়ে এটাকে হলো তোমার পরিশোধন করতে হবে। তো এই পরিশোধন করা হয় একটা স্পেশাল প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটার নাম হলো আংশিক পাতন। তাহলে অপরিশোধিত তেলকে যেই প্রক্রিয়ায় হলো তোমার পরিশোধন করা হয় সেটাকে তোমার কি বলা হয়? আংশিক পাতন প্রক্রিয়া বলা হয়। খুব ইম্পর্ট্যান্ট অবজেক্টিভ। তাহলে এখন পর্যন্ত যা যা পড়িয়েছি সব মনে রাখতে হবে, যে প্রাকৃতিক গ্যাসের পার্সেন্টেজগুলো সব মনে রাখতে হবে। খনি থেকে সরাসরি আমরা যেই তেল পাই সেটা হলো অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলকে আমরা আলটিমেটলি কি করব? শিল্প কারখানায় নিয়ে সেটাকে পরিশোধন করতে হবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিশোধন করব? আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিশোধন করে ফেলব। ঠিক আছে, তো এখন তোমাদের বইয়ের একটা ছক আছে, আমি একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই। তোমাদের বইয়ের এই জিনিসটা তোমরা অনেকে স্কিপ করে যাও, আমার কাছে দাঁড়াও। তোমাদের একটা পুরাতন বই আছে, এটা মনে হয় আরও 2-1 বছর আগের, বাট আমার মনে হয় তোমাদের সাথে মিলবে বইটা। খেয়াল করো, আমি তোমাদেরকে একটা ছক দেখাই। এটা ছকটা আমি আর তুলি নাই, এটা হলো বইই আছে। এই যে একটা ছবি আছে ফার্স্টে, তোমরা দেখো, দেখতে পাওয়ার কথা। এই যে এখানে দেখো একটা ছবি আছে, বিভিন্ন তেলের, মনে করো যে বিভিন্ন তাপমাত্রা দিয়ে কিছু ছবি আছে। আর তার পরের পেজে দেখো তোমাদের কিছু পয়েন্ট আছে। এই যে দেখো এখানে কিছু পয়েন্ট আছে, পেট্রোলিয়াম, পেট্রোল, কিছু পয়েন্ট আছে। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়তে হবে। আমি এইগুলো একটু কেন বললাম, কারণ এই জিনিসটা আমি একটু আলাদা করে বই দেখায়া একটু গুরুত্ব দিয়ে বলে দিলাম। কারণ হলো এই জিনিসটা অনেক স্টুডেন্টরাই পড়তে চায় না। আমি আমার টিচিং প্রফেশনে বা যখন স্টুডেন্ট ছিলাম বা টিচার হিসেবে আমি খেয়াল করছি এই জিনিসটা স্টুডেন্টরা স্কিপ করে যায়, এগুলো পড়তে চায় না। বাট এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমরা কিন্তু স্কিপ করবা না, তোমরা অবশ্যই পড়বা। কারণ এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে, যে পেট্রোলিয়াম গ্যাস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পাওয়া যায়, গ্যাসোলিন কত সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পাওয়া যায়, ন্যাপথালিন কত সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত পাওয়া যায়, সবই দেখবে এখানে হলো তোমার লেখা থাকে। ঠিক আছে, এখানে সবই তোমার দেখবা কম বেশি হলো লেখা আছে। এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখতে হবে। ক্লিয়ার? ওকে, তো এবার আসো আংশিক পাতন জিনিসটা কি। তাহলে আমরা একটু চেষ্টা করি আংশিক পাতন জিনিসটা কি, এটা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, 265 পেজ মনে হয়, আমার বইয়ের সাথে নাও মিলতে পারে, 265-66। আমি আরেকবার যদি তোমরা চাও আরেকবার দেখাতে পারি। এই যে এই নামগুলো দেখো,
পেট্রোলিয়াম হাবিজাবি কয়েকটা টার্ম আছে, দেখো এই যে এই জিনিসটা একটু লাগবে আর কি, ঠিক আছে। এই যে পেট্রোলিয়াম গ্যাস, তারপর মানে হাইড্রোকার্বনের আগে কয়েকটা পেজ আছে, একটা দুটো পেজ আছে, একটু পড়বা, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে ইজি করার জন্য বলে দিব এখন। তো সবার প্রথমে খেয়াল করো, আমরা তাহলে অবজেক্টিভের জন্য যদি আমরা এখন একটু পড়ি, তো আমাদেরকে সবার প্রথমে যেই পড়াটা পড়তে হবে, তাহলে আংশিক পাতন জিনিসটা কি। আমি এখানে একটা ছবি আঁকি, আংশিক পাতন জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। ধরো এখানে একটা ছবি আঁকলাম, আংশিক পাতন হলো একটা স্পেশাল পাতন প্রক্রিয়া। ফার্স্টে আমাকে বলো পাতন জিনিসটা কি। তোমরা ফিজিক্সে পড়ে আসছো, পাতন বলতে কি বোঝায় বলো তো। পাতন মানে হলো ওই যে কোনো একটা কি করবা, তরলের মনে করো মিশ্রণ আছে, কোনো একটা তরলের মিশ্রণ থেকে তরলগুলোকে আলাদা করতে হবে। কিভাবে করব? ফার্স্টে আমরা সেটাকে তাপ দিয়ে হলো বাষ্পে রূপান্তর করব। তার মানে হলো ফার্স্টে সেটাকে বাষ্পীভবন করব। তো ফার্স্টে সেটাকে বাষ্পীভবন করব, পরে সেই বাষ্পটাকে একটা শীতকের মধ্য দিয়ে, যেমন লিবিক শীতক নামে একটা যন্ত্র আছে, তোমরা পড়ছো ফিজিক্সে, যে পরে সেই বাষ্পটাকে একটা লিবিক শীতকের মাধ্যমে প্রেরণ করে সেটাকে কি করে ফেলবো, পুনরায় হলো সেই বাষ্পটাকে ঘনীভূত করে আমরা পুনরায় তরলে পরিণত করে ফেলবো। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে আলটিমেটলি একাধিক তরলের মিশ্রণ কি হবে, পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। এবং এই জন্য দেখবা যে আমাদের ফিজিক্স বইয়ে লেখা ছিল যে পাতন ইজিক্যাল টু হলো তোমার বাষ্পীভবন প্লাস ঘনীভবন, এই দুইটা প্রক্রিয়া পরপর করলে সেই জিনিসটাকে হলো পাতন বলা হয়। আমার মনে হয় এই জিনিসটা ফিজিক্সে তোমরা পড়ছো। তাহলে পাতন প্রক্রিয়াটা কি আগে সেটা আমি একটু তোমাদেরকে তারপরও বুঝাই, যদিও এটা ফিজিক্সের জিনিস, বাট আমি তোমাদেরকে বলছি যে আমরা বেসিক টু প্রো লেভেল এমনভাবে পড়াবো এই চ্যাপ্টারটা আগে জীবনে কেউ পড়ো নাই, তারপরেও ক্লিয়ার হয়ে যাবে। যদিও এটা আমার পড়ানোর কথা ছিল না, বাট স্টিল আমি পড়াবো, কোনো সমস্যা নাই। পাতন জিনিসটা কি ফিজিক্সের, দেখো ধরো এখানে দুইটা স্পেশাল প্রক্রিয়া, মনে করো তোমার দুইটা স্পেশাল তরল পদার্থ আছে। ধরো লালটা হলো এক ধরনের তরল পদার্থ আর কালোটা হলো মনে করো আরেক তরল পদার্থ। দুইটা তরল পদার্থ মনে করো মিক্সড হয়ে আছে, কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটা তরল পদার্থকে আলাদা করে ফেলবো। বাট সমস্যাটা হলো দুইটা তরল পদার্থ যখন নিজেদের মধ্যে মিশে যায়, ওগুলোকে কিন্তু আমরা খালি চোখে বা খালি হাতে কিন্তু কখনোই আলাদা করতে পারি না। তাহলে কিভাবে আলাদা করতে পারি? এটার একটা ওয়ে আছে। এটার একটা ওয়ে হলো, ধরো এই দুইটা তরল পদার্থ, ধরো একটার স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক মানে তো বুঝো যে যেই তাপমাত্রায় তরল পদার্থগুলো ফুটতে আরম্ভ করে তাকে স্ফুটনাঙ্ক বলে। যেমন পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস, তোমরা জানো এটা। ধরো উপরের কালো যে তরল পদার্থ আছে তার স্ফুটনাঙ্ক মনে করো হলো 80 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। আর নিচের যে লাল যে পদার্থগুলো আছে, তরল পদার্থ আছে, তার স্ফুটনাঙ্ক ধরো হলো তোমার 50 ডিগ্রি সেলসিয়াস। তো তুমি যদি এখন এই দুইটা তরলকে তুমি যদি উত্তপ্ত করো, তো ফার্স্টে কি হবে? আমরা জানি যে কোনো একটা পদার্থকে উত্তপ্ত করলে সেই পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পাবে। তো পদার্থের যদি তাপমাত্রা বৃদ্ধি পায়, তখন আস্তে আস্তে টেম্পারেচার মনে করো তোমার প্রথমে কত হবে, 50 ডিগ্রি সেলসিয়াস হবে। তারপরে কিন্তু আমরা ফিজিক্স থেকে আরেকটা বেসিক পড়ছি, একটু ইম্পর্টেন্ট। ফিজিক্স থেকে একটা বেসিক পড়ছি না, যে পদার্থের অবস্থা রূপান্তরের সময়, দেখছো আমি কিন্তু সব বেসিকগুলো একসাথে আলোচনা করছি, কারণ এগুলো দরকার আমাদের জানতে হবে। ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে অনেক ইন্টারাকশন আছে, অনেক লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো যদি বুঝে বুঝে পড়তে পারো তোমার জন্য পড়াটা অনেক ইজি হবে। তো ফিজিক্সে একটা জিনিস পড়েছিলা যে পদার্থের অবস্থার পরিবর্তনের সময়, পদার্থের অবস্থার পরিবর্তনের সময়, আমি একটু লিখে নেই, অবস্থার পরিবর্তনের সময় তাপমাত্রা চেঞ্জ হয় না, মানে তাপমাত্রা সেম থাকে। একটু সংক্ষেপে লিখতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে কোন একটা পদার্থের যখন অবস্থার পরিবর্তন হয়, ওই অবস্থার পরিবর্তন হওয়ার টাইমে কোনো জিনিসের তাপমাত্রা হলো সেম থাকে। তাহলে যখন আমার এই মিশ্রণের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে, তখন নিচের যে লাল যে তরল পদার্থটা আছে, সেই লাল তরল পদার্থটা তখন ফুটতে আরম্ভ করবে। এবং যেহেতু এই লাল তরল পদার্থটা ফুটতে আরম্ভ করছে, মানে ওর অবস্থার পরিবর্তন করতেছে, যে তরল ছিল এখন সেটা বাষ্প হয়ে যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ লাল তরল পদার্থ বাষ্পে পরিণত না হচ্ছে, ফিজিক্সের বেসিক অনুযায়ী এই টোটাল মিশ্রণের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে খেয়াল করো, তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া এটা কেমন কথা, এখানে তো টোটাল মিশ্রণে তো ভাইয়া শুধু লাল নাই, এখানে তো কালোও আছে, তাহলে তাপমাত্রা কেন 50-এ তোমার স্থির থাকবে? এটাই হলো বেসিক, যে পদার্থের যখন একটা পদার্থের অবস্থার পরিবর্তন হয়, মনে রাখবা সেখানে জীবনেও কি হবে না, তাপমাত্রার জীবনেও চেঞ্জ হবে না।
ক্লিয়ার? আজকের থেকে মনে রাখবা, যদি নাও মনে রাখতে পারো আজকের থেকে মনে রাখতে হবে। কেন এটা এমন হয়? তার মানে হলো তুমি যখন উত্তপ্ত করবা, ফার্স্টে তো 80-80 চেয়ে আগে কি 50 তো আগে আসবে, তো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন চলে আসবে তখন নিচের সমস্ত লাল তরল পদার্থটা বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। আর বাষ্পে পরিণত হওয়ার সময় তখন এই পুরাতর মিশ্রণের তাপমাত্রাটা 50 ডিগ্রি সেলসিয়াসে স্টিল হয়ে যাবে বা স্থির হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ লাল তরল পদার্থটা বাষ্পে পরিণত না হচ্ছে। যেই সম্পূর্ণ লাল তরল পদার্থটা বাষ্পে পরিণত হয়ে যাবে, তারপরে আবার মিশ্রণের তাপমাত্রা 50 থেকে বাড়তে আরম্ভ করবে, 51 ডিগ্রি 52 ডিগ্রি এরকম করে বাড়তে আরম্ভ করবে। বুঝতে পারতেছো? কিন্তু সমস্যা হলো 50 পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সম্পূর্ণ লাল তরল পদার্থ বাষ্প হয়ে এই পাত্র থেকে বের হয়ে গেছে। এখন এই পাত্রের বাইরে দিয়ে অনেকগুলো সাইড নল থাকবে, সেই নল দিয়ে কিন্তু সম্পূর্ণ লাল পদার্থটা বাইরে বের হয়ে গেছে। তো বাইরে বের হয়ে যাওয়ার পর সেই লাল পদার্থটাকে আমি আমার তো জিনিসটাকে তরল অবস্থায় পাওয়ার কথা ছিল, ওটাকে তো আমি বাষ্প অবস্থায় পেলে তো লাভ নাই। তো যখন সম্পূর্ণ লাল পদার্থটা বাষ্প হয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, তখন সেটাকে আমি আবার একটা নলের ভিতরে প্রবেশ করাবো। সেই নলের ভিতরে প্রবেশ করানোর পর তার বাইরে দিয়ে আমি অনবরত, মনে করো তোমার ঠান্ডা পানি দিব, বাইরে দিয়ে অনবরত হলো আমি ঠান্ডা পানি দিতে থাকবো। তো ঠান্ডা পানির কারণে সেখান থেকে ঠান্ডা পানির কারণে এই বাষ্পটা পুনরায় হলো তোমার কি হয়ে যাবে, তরল হয়ে যাবে। তরল হয়ে সেটা আলটিমেটলি ওই যেই তরল ছিল সেই তরলে আলাদা হয়ে নতুন আরেকটা পাত্রে হলো আমি এই জিনিসটাকে জমা করে ফেলবো। এইভাবে দেখো আমার এই লাল তরল পদার্থটা আলাদা হয়ে গেল, অটোমেটিক তো কালোটা আলাদা হয়েই যাবে, কারণ দুইটার থেকে একটাকে আলাদা করতে পারলে তো বাকিটা এমনিতেই আলাদা হয়ে গেছে। এই জিনিসটাই হলো তোমার পাতন। তাহলে কি পাতন জিনিসটা বুঝতে পেরেছো? যেখানে বেশ কয়েকটা বেসিক ছিল, যে আমি যতক্ষণ পর্যন্ত না পদার্থের অবস্থার চেঞ্জ না করব তাপমাত্রার কখনো চেঞ্জ হবে না। যেই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসছে, নিচের লাল তরল পদার্থটা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বাষ্পে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারের আর কোনো চেঞ্জ হবে না। 50-50ই থাকবে, এরপরে চেঞ্জ হবে যদি এটা পুরোপুরি বাষ্প হয়ে যায়, তারপরে চেঞ্জ হবে। কিন্তু এটা পুরোপুরি বাষ্পে হয়ে যাওয়ার পর আমি বাইরে দিয়ে তো একটা নল রাখছি, সেই নলের মধ্য দিয়ে বাষ্পটা চলে যাবে, এবং এই বাষ্পটা যখন নলের ভিতর দিয়ে যাবে তখন নলের বাইরে দিয়ে আমি সেখানে অনেক ঠান্ডা পানির প্রবাহ দিতে থাকবো, ফলে সেই ঠান্ডা পানির কারণে ওই বাষ্পটা পুনরায় তোমার তরল হয়ে অন্য আরেকটা পাত্রে আলাদা হয়ে জমা হয়ে যাবে, আর অটোমেটিক কালো পদার্থটাও আলাদা হয়ে গেল। এই প্রক্রিয়াটাই হলো তোমার পাতন। ঠিক আছে? এখন সেই পাতন প্রক্রিয়াটা যদি একটা অংশ কলামের মধ্যে করা হয়, একটা স্পেশাল যন্ত্র আছে, অংশ কলাম নামে একটা যন্ত্র আছে, এটা দেখতে অনেকটা হলো একটা কলমের মতো সরু এবং লম্বা। এই স্পেশাল পাতনটা যদি অংশ কলামের মধ্যে করা হয় তখন সেই পাতনটাকে তোমার বলা হয় আংশিক পাতন। তাহলে এখন বুঝছো যে পাতন জিনিসটা যদি বুঝতে পারো, আংশিক পাতন না বোঝার কোনো কারণ নাই। আংশিক পাতনেরও তোমার মেইন বেসিক সেম, বাট আংশিক পাতনটা হলো আর একটু বড় পরিসরে করা হয়। অর্থাৎ আংশিক পাতনে দুইটা তরল পদার্থ না, আরও অনেক বেশি পরিমাণে তরল পদার্থ একসাথে থাকে। তাহলে কি এইটুকু ক্লিয়ার যে কোনটায় কি হচ্ছে? যে নর্মাল পাতনে মোটামুটি তোমার দুই টাইপের পদার্থ তোমার একসাথে মিশে থাকে, সেটা হলো নর্মাল পাতন। আর যদি অনেকগুলো তরল পদার্থ যদি একসাথে মিশ্রিত অবস্থায় থাকে তখন সেগুলোকে পৃথক করার জন্য পাতনের কনসেপ্টটা ইউজ করা হয়, বাট সেটার জন্য আলাদা একটা স্পেশাল যন্ত্র ইউজ করা হয়, যেটাকে বাংলায় অংশ কলাম বলা হয়। এই কারণে এই অংশ কলামের মধ্যে যেই পাতন হয় সেই পাতনকে তোমার কি বলা হচ্ছে? আংশিক পাতন বলা হচ্ছে। ক্লিয়ার? আমি একটু দেখতে চাই। হ্যাঁ, এটা কেমিস্ট্রিতেই পড়তেছে, অনেকে কনফিউজড হয়ে গেছে যে ভাই আজকে কি জৈব যৌগের ক্লাস না? হ্যাঁ, জৈব যৌগের ক্লাসই। আমি আংশিক পাতন জিনিসটা ক্লিয়ার করতেছি, কারণ আমি বলছি যে একেবারে বেসিক থেকে প্রো, বইয়ের কোনো ওয়ার্ড বাদ যাবে না, প্রত্যেকটা ওয়ার্ড আমরা বুঝে বুঝে পড়বো, তাইলে দেখবো যে পড়াশোনা একবার ইজি মনে হবে, ইজিলি এখন মাথায় থাকবে। তোমাদেরকে আমি পুরো ব্যাখ্যাটা বলে দিছি যে আংশিক পাতন কেন ইউজ করা হয়। যারা এই ব্যাখ্যাটা মনে রাখতে পারবা তারা যদি পরীক্ষায় আসে যে পেট্রোলিয়ামকে মানে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলকে পরিশোধন করা হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে, তারা তো অবশ্যই আংশিক পাতন তো পারবাই, কারণ তুমি ব্যাখ্যা সহ জানো যে কেন আংশিক পাতন ইউজ করা হয়। ঠিক আছে? তো তাহলে নর্মাল পাতন দিয়ে কি করা হয়? দুইটা তরল পদার্থ মিশ্রিত অবস্থায় থাকলে নর্মাল পাতন ইউজ করা হয়। আর দুইয়ের চেয়ে বেশি মানে 3 বা 3-এর চেয়ে বেশি যদি তরল পদার্থ একসাথে মিশ্রিত অবস্থায় থাকে আংশিক পাতন ইউজ করা হয়। আর আংশিক পাতন একটা স্পেশাল যন্ত্র ইউজ করা হয়, যেটাকে আমরা কি বলছি? অংশ কলাম বলছি। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে আংশিক পাতন, অংশ কলাম থেকে। ঠিক আছে,
তো এখন অংশ কলামে তাহলে পাতনের বেসিক তো বুঝতে পারছি। তাহলে আংশিক পাতনে কি হবে? আংশিক পাতনে অনেকগুলো তরল পদার্থ একসাথে মিশ্রিত অবস্থায় থাকবে। এই সেম জিনিসটা ক্রুড অয়েলে হয়, অর্থাৎ অপরিশোধিত তেলে এই সেম জিনিসটা হয়, যেখানে অনেকগুলো জিনিস একসাথে মিশ্রিত অবস্থায় থাকে। যেমন ধরো হলো তোমার ফার্স্টেই থাকতে পারে হলো পেট্রোলিয়াম গ্যাস, তারপরে পেট্রোল, তারপরে তোমার হলো ন্যাপথালিন, এরকম হাবিজাবি অনেক কিছু তোমার এখন একসাথে মিক্সড অবস্থায় তোমার কি থাকতে পারে? আংশিক পাতনে হলো তোমার থাকতে পারে। তো বুঝতে পারছো? তো তার মানে এখন যদি আমি অপরিশোধিত একটা তেল নেই, সেই তেলটাকে যদি আমরা তাপ দিই, সেই তেলটাও বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যাবে। অংশে বিভক্ত হয়ে এক একটা অংশ এক এক স্ফুটনাঙ্কে, এক একটা অংশের স্ফুটনাঙ্ক হলো এক এক রকম। যেমন আমি একটা এক্সাম্পল দিই, পেট্রোলিয়াম যে গ্যাস, সে পেট্রোলিয়াম গ্যাসের স্ফুটনাঙ্ক হলো 0 থেকে হলো 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এগুলো সব ছকে লেখা আছে, ওই যে সিরিয়ালগুলো বলছিলাম না যে কয়েকটা পয়েন্ট বা ছক আকারে লেখা আছে, সেখানে আছে। তারপরে মনে রাখবা যে পেট্রোলিয়াম গ্যাস 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়। এরপরে হলো তোমার 21 থেকে 70, এরপরে 20, এরপরে 50 করে বাড়াবা, 50 ডিগ্রি করে বাড়াবা, তাহলে 21 থেকে 70 এর মধ্যে কি থাকে? পেট্রোল থাকে, বা এটার আরেকটা নাম হলো গ্যাসোলিন। এগুলো সব বইয়ে আছে। তারপরে আরও 50 বাড়াও, 71 থেকে 120 করো, সেখানে তোমার আলটিমেটলি কি থাকবে? 71 থেকে 120 করলে সেখানে হলো ন্যাপথালিন থাকবে। তারপর এরকম করে আরও 50 বাড়াতে থাকো, একটার পর একটা তোমার পদার্থ হলো সেখান থেকে কি হবে? আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে তুমি আলাদা করতে পারো। এই অবজেক্টিভগুলো এই যে এখানে দেওয়া আছে, আমি এটা নিয়ে 3বার দেখাচ্ছি যে এই জিনিসগুলো অনেকে হয়তো পরে আসছে, এই জন্য দেখাচ্ছি। এই যে এই জিনিসটা খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়ে ফেলবা। 266 পেজে দেখো, আমার বই 266 পেজ, তোমাদেরও হয়তো এরকমই কিছু একটা আসার কথা যদি বই না চেঞ্জ করে থাকে। ঠিক আছে? তো তাহলে বুঝতেছো? তাহলে ফার্স্টে তুমি 0 থেকে 20 ডিগ্রির মধ্যে পেট্রোলিয়াম গ্যাস নিবা, সিরিয়ালটা মনে রাখবা, এরপরে 50 করে বাড়াবা, 21 থেকে 70-এর মধ্যে হলো তোমার কি? পেট্রোল বা গ্যাসোলিন। তারপরে আরও 50 বাড়াও, 71 থেকে 120-এর মধ্যে তোমার কি থাকবে? ন্যাপথালিন থাকবে। তারপরে আরও 50 বাড়াও, তারপরে দেখবো কেরোসিন থাকবে। তারপর আরও 150 কি 100 বাড়ো, এরকম করে বাড়াইতে থাকবা, দেখবা চলে আসবে। তো পারবা না? এই জিনিসগুলো আমার মনে হয় তোমাদেরকে এখন ক্লিয়ারলি বলে ফেলছি যে আংশিক পাতন কেন ইউজ করা হয়। আংশিক পাতন ইউজ করার সুবিধাটা কি? যে পেট্রোলিয়ামের যে বিভিন্ন পদার্থগুলো থাকে, মানে অপরিশোধিত তেলে বিভিন্ন যে পদার্থগুলো থাকে, তাদের স্ফুটনাঙ্ক হলো ভিন্ন ভিন্ন। এই কারণে তারা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় পাত্র থেকে হলো বাষ্প হয়ে যে, এখানে 2টা মিশ্রণ ছিল আর এখানে অনেকগুলো মিশ্রণ আছে, পাত্র থেকে বাষ্প হয়ে চলে যায়, পরে সেগুলোকে শীতকের মধ্য দিয়ে চালনা করে পুনরায় তরল অবস্থায় আমরা ইউজ করতে পারি। এই কারণে আংশিক পাতন ইউজ করা হয়। ওকে, আমার মনে হয় এইটুকু জিনিস ক্লিয়ার। আর এগুলো একটু অবজেক্টিভ টাইপ, তো এই জন্য তোমাদের কাছে একটু বোরিং লাগতেছে। আসলে এগুলো এখনও জৈব যৌগের বোঝানোর কিছু নেই, এগুলো এখন পর্যন্ত আমরা ফিজিক্সের কিছু বেসিক বুঝলাম আর নর্মাল কিছু জিনিস মুখস্থ রাখলাম, অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট। ওকে, তো এরপরে চলে আসো, আমরা এখন আসল জিনিসে চলে আসি। এবার আসো জৈব যৌগ জিনিসটা কি। এতক্ষণ পর্যন্ত আমরা আসলে জৈব যৌগ না, জৈব যৌগের একটু বাইরে ছিলাম। এবার আসো তাহলে জৈব যৌগ কি। কারো প্রশ্ন থাকলেও তোমরা প্রশ্ন করতে পারো, যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি তোমরা প্রশ্ন করতে পারো। আর তোমরা হলো শেয়ার করবা, বুঝছো? আমাদের গ্র্যাভিটি গ্রুপে তোমরা ক্লাসগুলো হলে সেই ক্লাসগুলো শেয়ার করবা। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, যেন আরও বেশি বেশি স্টুডেন্ট যেন উৎসাহিত হয়, আরও বেশি বেশি স্টুডেন্ট যেন হলো তোমার অ্যাড হয়ে যেন ক্লাসগুলো করে। ঠিক আছে? একটু করবা। ওকে, যারা যারা করবা আমি তাদেরকে হলো নোটিস করে রাখবো। ইনশাল্লাহ যদি সামনে আমরা আরও যদি কোনো কোর্স চালু করি, যেমন এনডিসি বা হলিক্রস তোমাদের জন্য ইসের জন্য, ওদেরকে আমরা একটু অগ্রাধিকার দিব। যারা যারা একটু রেগুলার শেয়ার করবা, নোট করে গ্রুপে দিবা, অলরেডি অনেকেই দিচ্ছে, তোমরাও দেওয়া স্টার্ট করো, ওদেরকে আমরা আলাদা আরেকটা ইসে রাখবো। আর তোমরা তো একেবারে মনে করো যে আমাদের প্রথম দিকের মনে করো গ্রুপে অ্যাড হয়েছো তোমরা যারা ক্লাস করছো, তো অবভিয়াসলি তোমরা যদি টুকটাক কিছু কাজ করো অবশ্যই তোমরা হলো আমার সুনজরে থাকবা। আমি তোমাদের জন্য আর একটু বেশি বেশি করার চেষ্টা করব। পরে যারা আসবে ওদের জন্য হয়তো ইফোর্টটা অনেক কম দিব তোমাদের তুলনায়। ঠিক আছে? ওকে, তো এবার আসো আমাদের আসল জৈব যৌগ স্টার্ট হচ্ছে। তো আসল জৈব যৌগে, মানে আসল বলতে বোঝাচ্ছি যে মেইন জিনিসটা স্টার্ট হচ্ছে। তো জৈব যৌগকে অ্যাকচুয়ালি আমাদের 9-10-এর বই অনুযায়ী এখন ইন্টারের সাথে মিলবে না। তোমরা জানো যে আগের দিন আমি ইন্টারের ক্লাস নিয়েছি, আগের ক্লাসটা, সেখানেও অলরেডি এই সেম টাইপের জিনিসগুলোই পড়িয়েছি, বাট ওদের সাথে তোমাদের মিলবে না, কারণ ওদের বই একটু অন্যরকমভাবে লেখা আছে। বাট তোমাদের বোর্ড বইয়ে যা আছে আমরা ঠিক সেভাবেই পড়ানোটা আমার কাছে বেটার মনে হয়, কারণ আলটিমেটলি প্রশ্ন বা অ্যান্সারগুলো আলটিমেটলি বোর্ড বইয়ে যেভাবে আছে টিচাররা ঠিক সেভাবেই চায়। তো তোমাদের বই অনুযায়ী
জৈব যৌগগুলোকে অ্যাকচুয়ালি আমরা হলো আসলে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যালিফ্যাটিক জৈব যৌগ আর একটা হলো অ্যারোমেটিক জৈব যৌগ। ঠিক আছে, তাহলে জৈব যৌগকে আমরা মেইনলি হলো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো অ্যালিফ্যাটিক আর একটা অ্যারোমেটিক। নামগুলো লিখে দিচ্ছি, একটু মনে রাখতে হবে, অ্যালিফ্যাটিক এবং আরেকটা হলো অ্যারোমেটিক। তো অ্যালিফ্যাটিক জৈব যৌগ কি? অ্যালিফ্যাটিক কথাটা চর্বি থেকে আসছে, ঠিক আছে, চর্বিজাত। অ্যালিফ্যাটিক কথাটার মানে হলো তোমার চর্বিজাত। ফ্যাটিক মানে হলো কোনো কিছু থেকে আসা, জাত হওয়া, মানে ওইখান থেকে উৎপন্ন হয়েছে। আর অ্যালি মানে হলো তোমার চর্বি, এই কারণে অ্যালিফ্যাটিক কথাটার মানে হলো চর্বিজাত। এই জাত কথাটার মানে আবার হলো, যেমন ধরো আমরা বাবা মা থেকে উৎপন্ন হয়েছি, কথার কথা, আমরা বাবা মার মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি, তাহলে বলতে পারো যে আমরা হলো বাবা মার জাতক আর কি। এই অর্থে ইউজ করা হয়েছে যে চর্বিজাত মানে হলো এগুলাকে চর্বি থেকে ফার্স্ট পাওয়া গেছে, এই কারণে এগুলোকে অ্যালিফ্যাটিক বা চর্বিজাত বলা হয়। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে অ্যালিফ্যাটিক বা চর্বিজাত যে জৈব যৌগগুলো আছে সেগুলো তোমার চর্বি থেকে, মানে বিভিন্ন প্রাণীর চর্বি থেকে পাওয়া গেছে, এই জন্য এগুলোর নাম দেওয়া হয়েছে অ্যালিফ্যাটিক জৈব যৌগ। এখন এগুলাকে আবার আমরা দুই ভাগে হলো ভাগ করতে পারি, একটা হলো মুক্ত শিকল, মানে অ্যালিফ্যাটিককে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। ঠিক আছে, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। আমি আসতেছি এই জিনিসগুলো কোনটাকে আমি একটু পরে বলছি। বদ্ধ শিকল। তো এত কিছু তোমরা জেনে ফেলছো, বাট অ্যাকচুয়ালি জৈব যৌগ জিনিসটা কি সেটাই কিন্তু তোমাদের জানা হলো না, তাই না? তো আমরা একটু ইতিহাস পড়ি, ইতিহাসটা তোমাদের বইয়ে নাই, বাট আমার মনে হয় একটু জেনে রাখাটা ভালো। তোমরা একজন বিজ্ঞানীর নাম শুনবা, 1808 সাল, এটা একটু ইন্টারের বই থেকে আমি বলতেছি, বাট এটা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একটু ইতিহাসটা জানাটা জরুরি। 1808 সালে একজন বিজ্ঞানী ছিলেন বার্জেলিয়াস, সুইডিশ বিজ্ঞানী, মানে সুইডেনের বিজ্ঞানী ছিলেন। এই সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস সর্বপ্রথম জীবদেহে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীতে কার্বন এবং হাইড্রোজেন সহকারে গঠিত অনেকগুলো যৌগের অস্তিত্ব লক্ষ্য করেন। তিনি কি লক্ষ্য করেন? যে জীবদেহে অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীতে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত অনেকগুলো তিনি যৌগ হলে লক্ষ্য করেন, এবং তিনি খেয়াল করেন যে এই যৌগগুলো শুধুমাত্র জীবদেহেই মেইনলি পাওয়া যায়, অজৈব পদার্থে এগুলো খুব একটা পাওয়া যায় না। যেমন ধরো হলো পেন্সিল, বা ধরো হলো তোমার কি এই ক্লথ, মনে করো আমার এই কাপড়টা, বা ধরো হলো এই মাইকটা, বা এরকম কিছু, এই সমস্ত পদার্থে এগুলো পাওয়া যায় না। তিনি খেয়াল করলেন যে এগুলাকে শুধুমাত্র জীবদেহেই পাওয়া যায়। জীবদেহ বলতে আমরা সব বায়োলজিতে পড়ে আসি যে জীব মানে হলো উদ্ভিদ এবং প্রাণী, দুইটাকেই বোঝায়। তো শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণীতে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত অনেকগুলো যৌগ পাওয়া যায়, যেগুলো আবার প্রাণহীন কোনো পদার্থে পাওয়া যায় না। তো সেখান থেকে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন যে এই সমস্ত যৌগগুলো শুধুমাত্র জীবদেহেই পাওয়া যায়। এই কারণে সেখান থেকে তিনি এগুলোর নাম দিলেন হলো জৈব যৌগ। অর্থাৎ যে সমস্ত পদার্থগুলো কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত, যে সমস্ত পদার্থগুলো শুধুমাত্র জীবদেহেই পাওয়া যায়, সেগুলোকে হলো তোমার জৈব যৌগ বলা হয়। আর যেগুলো হলো তোমার অজৈব পদার্থ, মানে যেগুলোর জীবন নাই, সেই সমস্ত পদার্থে যেগুলো পাওয়া যায় সেই সমস্ত পদার্থগুলোকে তোমার কি বলা হয়? দাঁড়া এক মিনিট, আমি একটু মুছে ফেলি। তাহলে যেই সমস্ত পদার্থগুলো শুধুমাত্র জীবদেহে পাওয়া যায় তিনি নাম দিলেন হলেন জৈব যৌগ। আর জড় পদার্থে, যেমন ধরো হলো কি পানি, বা ধরো হলো তোমার লবণ, এইরকম টাইপের পদার্থে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলোকে তিনি নাম দিলেন হলো অজৈব যৌগ। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে জৈব যৌগ জিনিসটা কি, তাহলে তোমরা সিম্পলি লিখবা জৈব যৌগ হলো মেইনলি হাইড্রোকার্বন। তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে হাইড্রোকার্বন কথাটার মাঝখানে কি আছে? হাইড্রোজেন আছে এবং কার্বন আছে, তার মানে জৈব যৌগ মানেই হলো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত। তাহলে তোমরা পরীক্ষায় লিখবে এইভাবে যে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক, মানে হাইড্রোকার্বনের জাতক, ওই যে একটু আগে বলছি জাতক মানে কি, আবার একটু মুছতে হবে। তাহলে জাতক মানে কি? যেখান থেকে উৎপন্ন হয়, মানে এগুলো সব হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, তার মানে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের যে জাতক। তাহলে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক জাতীয় পদার্থগুলোকেই কি বলা হয়? জৈব যৌগ বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় ঢুকায় ফেলতে হবে যে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক পদার্থগুলোকেই কি বলা হচ্ছে?
জৈব যৌগ বলা হচ্ছে। এখানে জাতক বলতে কি বোঝায়, যে হাইড্রোকার্বন থেকে যেই জিনিসগুলো উৎপন্ন হয়ে আসছে সেগুলোকে হাইড্রোকার্বনের জাতক বলা হয়। তো এই জিনিসগুলোকে জৈব যৌগ বলা হয়। তো পরবর্তীতে এই সেম বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি কিছু মতবাদ দিলেন, ঠিক আছে, তিনি কিছু মতবাদ দিয়েছেন। সেই মতবাদটা খুব হাস্যকর ছিল, তোমাদের অনেক মজা লাগবে সেই মতবাদটা শুনে। এগুলো একটাও বইয়ে নাই, এগুলো আগের বইয়ে ছিল, আমি একটু জাস্ট বলে যাচ্ছি তাও ইতিহাসটা। যে বার্জেলিয়াস পরবর্তীতে মতবাদ দিলেন এই কারণে যে যেহেতু জৈব যৌগগুলোকে শুধুমাত্র প্রাণী দেহেই পাওয়া যায়, এগুলাকে কোনো জড় পদার্থের মধ্যে পাওয়া যায় না, এবং এগুলাকে বিজ্ঞানীরা অনেক বছর ধরে ট্রাই করছে ল্যাবে বানানোর জন্য, বাট তারা ল্যাবেও ঠিকমতো বানাইতে পারে নাই। এই কারণে তিনি বললেন যে জৈব যৌগগুলো শুধুমাত্র রহস্যময় শক্তির প্রভাবে উদ্ভিদ এবং প্রাণী দেহেই পাওয়া যায়। এই কারণে তিনি এটাকে একটা মতবাদও দিলেন যে এগুলোকে কখনোই ল্যাবে কৃত্রিমভাবে তৈরি করা যাবে না, এগুলা শুধুমাত্র রহস্যময় শক্তির প্রভাবে উদ্ভিদ এবং প্রাণীতেই পাওয়া যাবে। এই মতবাদটাকে তোমার বলা হয় বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ। এই প্রাণ শক্তি মতবাদ নামে তিনি একটা উদ্ভট একটা মতবাদ দিলেন, ঠিক আছে, যে এই জিনিসটাকে তারা তৈরি করতে পারে নাই, এই জন্যই তারা বলে দিয়েছে যে এই জিনিসটা শুধুমাত্র একটা রহস্যময় শক্তির প্রভাবে উদ্ভিদ এবং প্রাণী দেহে পাওয়া যায়। তো এই মতবাদকে বার্জেলিয়াসের বিখ্যাত প্রাণ শক্তি মতবাদ বলা হয়। ক্লিয়ার? ওকে। তো পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার নামক একজন বিজ্ঞানী ছিলেন, জার্মান বিজ্ঞানী। আমি একটু ইতিহাস বলে নিচ্ছি, এগুলো একটু ইন্টারেস্টিং, একটু জেনে নাও, ভালো লাগবে আর কি, এগুলো ইন্টারেও আছে, কোনো সমস্যা নেই। তো পরবর্তীতে তাহলে তো বোঝা গেল যে বার্জেলিয়াস সাহেব কি বলছেন, যে এগুলাকে কখনোই ল্যাবে তৈরি করা যাবে না। আমার মনে হয় যে বার্জেলিয়াস সাহেবের সাথে তোমরা সবাই একমত হবা, কারণ আজকে যদি আসলে ল্যাবে তৈরি করা না যাইতো তাহলে কষ্ট করে আমাদেরকে এত বিশাল জৈব যৌগ কিন্তু আর পড়া লাগতো না, তাই না? ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং আর কি। আমি একটা মিম দেখছিলাম, ঠিক আছে, একটা মিম তোমাদের সাথে শেয়ার করি, একটু মজা করি। একটা মিম দেখেছিলাম, সেই মিমে হলো তোমাদেরকে বলেছে, মানে একটা মিম ছিল এরকম যে টাইম ট্রাভেল, হ্যাঁ, টাইম ট্রাভেল যদি আবিষ্কার হয় তাহলে কোন মানুষ কি করবে। তো দেখাইছে যে টাইম ট্রাভেল আবিষ্কার হইলে একজন বলতেছে, একজন ঐতিহাসিক বলতেছে যে আমি ডাইনোসর যুগে চলে যাইতাম। মানে ওকে প্রশ্ন করছো, বলতেছিস আজকে যদি একটা টাইম মেশিন থাকতো আমি হলো ডাইনোসর যুগে চলে যাইতাম। ঐতিহাসিক মানে যে ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করে। একজন শিক্ষক বলতেছে যে আমি যদি আজকে যদি টাইম মেশিন থাকতো আমি আবার হলো স্টুডেন্ট হয়ে যাইতাম, কারণ ছাত্র জীবনটা অনেক আরামের ছিল, এখন স্টুডেন্ট পড়ায় মেজাজ গরম হয়ে যাচ্ছে। আর মিনহোয়াইল একজন ছাত্র চিন্তা করতেছে আমি যদি টাইম মেশিন থাকতো আজকে আমি হলো 1828 সালে চলে যেতাম। কেন 1828 সালে চলে যেত, এটার জন্য একটু মিমটা বুঝতে গেলে তোমাদেরকে এখন একটু ইতিহাস আর একটু জানতে হবে। তো বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা তো 1815 সালে দেওয়া হয়েছিল। তো এটা দেওয়ার পর বিজ্ঞানীরা মেনেও নিয়েছে, কারণ দেখছে যে আসলেই তৈরি করা যায় না। কিন্তু পরবর্তীতে 1828 সালে 1828 সালে ফ্রেডরিক ভোলার, আসলে এটা জার্মান ওয়ার্ডের ডাব্লিউ এর উচ্চারণটা হলো ভি এর মতো, যেমন ভোক্সওয়াগেন। তোমরা দেখবা যে ভোক্সওয়াগেন কিন্তু একটা গাড়ি, সেই জার্মানির একটা গাড়ি, ওটা কিন্তু ডাব্লিউ দিয়ে মনে হয়, ওদের উচ্চারণ বানানটা কিন্তু ডাব্লিউ দিয়ে, খেয়াল করবা, বাট উচ্চারণ কিন্তু আমরা ভোক্সওয়াগেন বলি, ঠিক আছে। এইরকম যে জার্মান ভাষায় হলো ডাব্লিউর উচ্চারণ ইংরেজি ভি এর মতো। তো যাই হোক, বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার 1828 সালে একটা যৌগ ছিল অ্যামোনিয়াম সায়ানেট। তোমরা সবাই অ্যামোনিয়ামের সংকেত জানো, NH4, অ্যামোনিয়াম মূলক। অ্যামোনিয়াম সায়ানেট, CNO, অ্যামোনিয়াম সায়ানেট, এটাকে তিনি ল্যাবরেটরিতে দুর্ঘটনাবশত অন্য আরেকটা জিনিস করতে যেয়ে তিনি উত্তপ্ত করে ফেলেন। উত্তপ্ত করে ফেলার কারণে সেখান থেকে ইউরিয়া তৈরি হয়। ইউরিয়ার সংকেতটা একটু মনে রাখবা, H2NCONH2, এই সংকেতটা একটু মনে রাখতে হবে যে H2NCONH2, ইউরিয়া উৎপন্ন হয়। আমরা একটু পরে প্রশ্নগুলো দেখব, আমার মনে হয় ইতিহাস পড়াচ্ছি তো আপাতত প্রশ্ন না করে আমরা একবারে পরে দেখব। তো তাহলে অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি হলো উত্তপ্ত করে তিনি ইউরিয়া তৈরি করে ফেলেন ভুলবশত, ইচ্ছা করে করার নাই, বুঝতেই পারতেছো, ভুলবশত তৈরি করে ফেলছে। তো এখন এই যৌগটার নাম কি একটু লিখে দিই। এই যেখানে যে CNO যে মূলকটা আছে, ঠিক আছে, ধরো এখানে CNO, ধরো যেই মূলকটা আছে এই মূলকটাকে তোমার বলা হয় সায়ানেট মূলক। CNO একটু মনে রাখতে হবে এই সংকেতগুলো, আস্তে আস্তে আসতেছে, সায়ানেট মূলক। আর সামনে অ্যামোনিয়াম আছে, তো বুঝতেই পারতেছে যৌগটার নাম কি, অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট,
তো অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি উত্তপ্ত করলেন। এই যে এখানে যে ত্রিভুজের মতো একটা চিহ্ন না, এটা হলো উত্তপ্ত করার সাইন বোঝায় বিক্রিয়ায়। যে রিয়াকশনের উপরে যদি এরকম ত্রিভুজ দেওয়া হয় সেটা বোঝায় যে এখানে হিট দেওয়া হচ্ছে, তাপ দেওয়া হচ্ছে। তো অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করে তিনি হলেন ইউরিয়া তৈরি করে ফেলছে। আর ইউরিয়ার সংকেতটা একটু খেয়াল করো, মজার জিনিস। দুই পাশে দুইটা NH2 থাকবে, তুমি NH2 লিখে দিবা, দেখো NH2 মাঝখানে তুমি CO লিখে দিবা, তাহলে ইউরিয়ার সংকেত চলে আসবে যে NH2 আর মাঝখানে হলো CO, ইউরিয়া। ওকে, তো এই বিক্রিয়াটা তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে আরেকটা জিনিস সাথে ক্লিয়ার করে দেই। আমি একটু ডিটেলসে পড়াচ্ছি, আমি তো বলেই দিয়েছি যে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের একটা চ্যাপ্টার আছে, যদিও এটা মনে হয় তোমাদের শর্ট সিলেবাসে আছে কিনা আমি এই মুহূর্তে আমার মনে নাই, SSCর যারা 21 যারা আছো, আর 2022 এর তো থাকার কথা। তোমাদের হলো বিভিন্ন ধরনের বিক্রিয়ার একটা চ্যাপ্টার আছে, ওই যে তোমার দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, জারণ বিজারণের একটা চ্যাপ্টার আছে। তো ওই চ্যাপ্টারে একটা স্পেশাল আরেকটা বিক্রিয়া ছিল হলো তোমার সমানুকরণ বিক্রিয়া, সমানুকরণ বা পুনর্বিন্যাস বিক্রিয়া বা সমানুকরণ বিক্রিয়া নামে একটা বিক্রিয়া ছিল। খেয়াল করে দেখো, সমানুকরণ বিক্রিয়া। তো সমানুকরণ বিক্রিয়াটা কি ছিল? সমানুকরণ বিক্রিয়া হলো এইটার যে সংকেত আর এইটার যে সংকেত, একটু খেয়াল করো, এই দুটার সংকেত কিন্তু দেখবা হুবহু তোমার কাছে সেম মনে হবে। কেন সেম মনে হবে আমি তোমাকে বলি। দেখো এখানে কয়টা নাইট্রোজেন আছে? 2টা। এখানে দেখো কয়টা নাইট্রোজেন আছে? 2টা। হাইড্রোজেন কয়টা আছে? দেখো 4টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা 4টা। দেখো একটা কার্বন আছে, একটা অক্সিজেন আছে। তাহলে খেয়াল করো, এই যে এই যৌগটাকে তাপ দিয়ে নতুন যে আরেকটা যৌগ তৈরি হইলো, বা নতুন যৌগের যে আণবিক সংকেত, যে 2টা নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন, সেটা কিন্তু হুবহু তোমার কি এটার সেম। তাহলে মনে রাখবা, দুইটা ভিন্ন ভিন্ন যৌগ, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন, এতে কোনো সন্দেহ নেই। একটা হলো অ্যামোনিয়াম সায়ানেট আর আরেকটা হলো ইউরিয়া। তো যৌগ দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে মনে রাখবা যে দুইটা ভিন্ন যৌগ, তাদের গঠন ভিন্ন, বাট তাদের আণবিক সংকেত যদি সেম হয়, আণবিক সংকেত মানে হলো একটা অণুতে যদি সমান সংখ্যক পরমাণু থাকে তাহলে সেটা হলো আণবিক সংকেত। তাহলে যদি দুইটা ভিন্ন যৌগের গঠন ভিন্ন বা গাঠনিক সংকেত যদি ভিন্ন হয়, কিন্তু তাদের আণবিক সংকেত যদি সেম থাকে, তাহলে সেই যৌগ দুইটাকে পরস্পর কি বলা হয়? সমাণু বলা হয়। খুবই ইম্পর্ট্যান্ট। তখন সেই যৌগ দুইটাকে পরস্পর কি বলা হবে? সমাণু বলা হবে, বা ইংলিশে বলা হয় আইসোমার বলা হয়। তাহলে মনে রাখবা যে একই আণবিক সংকেত থাকতে হবে, কিন্তু যৌগ দুইটা আলটিমেটলি ভিন্ন হবে, অর্থাৎ আণবিক সংকেত সেম হবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হবে। এরকম দুইটা যৌগকে পরস্পর কি বলা হয়? সমাণু বলা হয়। ঠিক আছে? তো এই সমাণু জিনিসটাই, এটার ইংলিশ হলো আইসোমার। তো এই কারণে যেহেতু এটাকে তাপ দিয়ে একটা থেকে আরেকটা সমাণুতে পরিণত হয়েছে, এই কারণে এই বিক্রিয়াকে ইংলিশে বলা হয় আইসোমারাইজেশন রিয়াকশন, বা বাংলায় বলা হয় সমানুকরণ বিক্রিয়া। তাহলে বাংলায় কি বলা হয়? সমানুকরণ বিক্রিয়া। তার মানে এই সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আইসোমারাইজেশন রিয়াকশন। আমি বলি সমানু ইংলিশ হলো আইসোমার, আমি লিখে দিই আইসোমার। সমানু ইংলিশ হলো আইসোমার, এই কারণে এই বিক্রিয়াটাকে তোমার বলা হয় আইসোমারাইজেশন। ঠিক আছে? আইসোমারাইজেশন রিয়াকশন বা সমানুকরণ বিক্রিয়া। তাহলে বুঝতে পারছো যে সমানুকরণ বিক্রিয়া জিনিসটা কি? যে একটা থেকে আরেকটা সমাণুতে কনভার্ট হলে সেই বিক্রিয়াকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলবো। আর বুঝলাম কেমনে এরা দুইটা সমাণু? কারণ আমি আগেও বলছি, দেখো এদের আণবিক সংকেত খেয়াল করো, যে একটা অণুতে 2টা নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। এখানেও দেখো সেম, একই অণুতে 2টা নাইট্রোজেন, 4টা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। তার মানে এদের আণবিক সংকেত সেম, বাট যৌগ দুইটার গাঠনিক সংকেত ভিন্ন। এই কারণে তারা ভিন্ন ভিন্ন দুইটা যৌগ হয়েছে। তো এই ধরনের জিনিস হইলে সেটাকে কি বলা হয়? পরস্পর সমাণু বলা হয়, বা ইংলিশে বলা হয় আইসোমার। আর এই বিক্রিয়াতে একটা থেকে আরেকটা সমাণুতে পরিণত হয়েছে, এই কারণে আইসোমারাইজেশন রিয়াকশন বলা হয়, সমানুকরণ বিক্রিয়া। ওই চ্যাপ্টারে পড়বো, এই বিক্রিয়ার চ্যাপ্টারে এগুলো আছে। তো ক্লিয়ার? এখন তোমরা মনে হয় মিমটা ধরতে পারছো যে এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এটা কিন্তু অজৈব যৌগ ছিল, এটা কিন্তু জৈব যৌগ ছিল না। কিন্তু এই যে ইউরিয়া, সেই ইউরিয়া কিন্তু তোমার ডেফিনেটলি জৈব যৌগ। এবং এই ইউরিয়াটা কই পাওয়া যায় বলতে পারবা? একটু বায়োলজি পড়ে ফেলি। আমরা তো কিডনি চ্যাপ্টারটা পড়ছি না, ওই যে রেচনতন্ত্র চ্যাপ্টারটা তো পড়েছি। বলো তো, নিচে একটু কমেন্টে ঝটপট করে একটু লেখো, দেখি তোমরা বায়োলজি কেমন পারো, যে মানুষের প্রধান বর্জ্য পদার্থ কোনটা?
জাস্ট একটাই প্রশ্ন তোমাদের, দেখি তোমরা কমেন্টে হলো একটু লেখো যে মানুষের প্রধান বর্জ্য পদার্থ কোনটা, যে কিডনি যে তোমার ছাকন প্রক্রিয়ার মাধ্যমে এই যে মূত্র তৈরি করে, সেই মূত্রের মধ্যে তোমার মেইন বর্জ্য পদার্থ হিসেবে কোনটা যায়, একটু লিখে ফেলো। ঠিক আছে, একটু লেখো দেখি তোমরা কেউ পারো কিনা। ইউরিয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, সাইফুল্লাহ হাসিব হলো প্রশ্ন করেছে, সরি অ্যান্সার দিয়েছে ইউরিয়া, হ্যাঁ এক্স্যাক্টলি। কিডনি দিয়ে মানুষের মেইন যে বর্জ্য পদার্থ নিষ্কৃত হয় বা চলে যায় সেটা হলো ইউরিয়া। তো এই ইউরিয়াটাই তিনি তৈরি করেছেন ল্যাবে, কিন্তু কৃত্রিমভাবে। এটা কিন্তু কোনো মানুষের মূত্র থেকে তিনি আবিষ্কার করেন, এটা কিন্তু আকস্মিকভাবে একটা অজৈব যৌগ থেকে অ্যাক্সিডেন্টালি তিনি একটা জৈব যৌগ ইউরিয়া তৈরি করে ফেলেছেন, এবং এই ইউরিয়াটা ইউরিনে পাওয়া যায়। ইউরিনে পাওয়া যায় বলেই এর নাম দেওয়া হয়েছে ইউরিয়া। ঠিক আছে, ওকে। তো ইউরিয়ার সংকেতটা কি মনে থাকবে? দুই পাশে দুইটা কি, NH2, মাঝখানে হলো CO, শেষ ইউরিয়া। একবার ইজি সংকেত। এটা কিন্তু পরীক্ষার সৃজনশীলের কর জন্য ইম্পর্টেন্ট, অনেকবার আসছে ইউরিয়ার সংকেত কি, দুই পাশে দুইটা NH2, মাঝখানে CO। তো দেখছো, তার মানে তিনি অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করে ফেলেছেন, এবং এর মাধ্যমে মানুষ বুঝতে পেরেছে যে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা সঠিক না। কারণ প্রাণশক্তি মতবাদে বলা হয়েছিল এরকম তৈরি করা যাবে না, বাট মানুষ কৃত্রিমভাবে তৈরি করে ফেলছে, এবং তারপর থেকেই মেইনলি তোমার জৈব যৌগের যাত্রা শুরু হয়ে গেছে। তো এখন মিমটা বুঝতে পারছো যে ওই মিমের থার্ড পয়েন্টটা ছিল এরকম যে ওই স্টুডেন্টটা বলতেছিস আজকে যদি টাইম ট্রাভেল থাকতো বা টাইম মেশিন থাকতো, আমি 1828 সালে যে ফ্রেডরিক ভোলারকে বলতাম, ভাই প্লিজ তুই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিস না, এটার উত্তপ্ত করার দরকার নাই, তুই অন্য কিছু কর। এটাই ছিল মিম আর কি, যে একজন কি বলে ঐতিহাসিক চাচ্ছে যে সে ডাইনোসর যুগে ফিরে যাবে, আমার যদি আজকে টাইম মেশিন থাকতো। শিক্ষক ভাবতেছে যে আজকে আবার আমি যদি ছাত্র হয়ে যেতে পারতাম খুব ভালো হতো, আর ছাত্র ভাবতেছে যে 1828 সালে যে ফ্রেডরিক ভোলারে বলতে হবে যে ভাই তুই তাপ দিস না। এটাই ছিল মিম আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটা তোমাদেরকে একটু বললাম যে 1828 সালে ফ্রেডরিক ভোলারের এই কাণ্ডের কারণেই আলটিমেটলি আমাদেরকে কষ্ট করে জৈব যৌগ পড়া লাগতেছে, খুবই দুঃখজনক আর কি আমাদের জন্য। তো এইগুলো হলো ইতিহাস, ছিল জৈব যৌগের সংক্ষিপ্ত ইতিহাস। তো আমরা এগুলো বুঝতে পারলাম। এখন আসো তাহলে আবার আমরা একটু ক্লাসিফিকেশনে চলে যাই। ঠিক আছে, হ্যাঁ ইউরিন না, মানে ইউরিয়াই আর কি বর্জ্য, আর ইউরিন তো তোমার মূত্র আর কি, ইউরিনে পাওয়া যায়, এই জন্য এটার নাম ইউরিয়া। ওকে, তো এবার আসো আবার আমরা একটু অ্যালিফ্যাটিকে চলে যাই। এখানে আর লেখা পসিবল না, আমরা একটু আরেকটা স্লাইডে চলে যাই, তাহলে আমাদের ভালো হবে। মানে আরেকটা সাইডে চলে যাই। ওকে, তো খেয়াল করো তাহলে অ্যালিফ্যাটিক যে যৌগ, ঠিক আছে, আমরা এতক্ষণ যে অ্যালিফ্যাটিক যে যৌগগুলো পড়ছিলাম, সেই অ্যালিফ্যাটিক যৌগগুলোকে আবার আমরা হলো দুই ভাগে ভাগ করতে পারি। অ্যালিফ্যাটিক, আমি একটু আগে বলেছি যে অ্যালিফ্যাটিক কথাটা তোমার চর্বিজাত, মানে চর্বি থেকে ফার্স্ট পাওয়া গেছে, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে অ্যালিফ্যাটিক। তো অ্যালিফ্যাটিকের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো মুক্ত শিকল আর একটা হলো বদ্ধ শিকল। এই জিনিসটা আপাতত তোমরা জেনে রাখো, আমরা যখন নামকরণ পড়াবো তখন খুব সুন্দর করে এগুলা বলবো, মুক্ত শিকল কি, বদ্ধ শিকল কি। আমরা হয়তোবা পরের ক্লাসে এগুলো নিয়ে খুব ডিটেলসে পড়বো। ঠিক আছে, নামকরণ হয়তোবা আমরা পরের ক্লাসেই পড়বো, আমরা নামকরণ পরের ক্লাসে শেষ করে ফেলবো। দেন আমাদের হাতে আর বেশি কিছু বাকি থাকবে না, আমাদের হাতে হলো তোমার জাস্ট কিছু বিক্রিয়া থাকবে, তাইলেই শেষ হয়ে যাবে। তো মুক্ত শিকল, বদ্ধ শিকল। আচ্ছা, আমি তারপর একটু বলে দিই, এই যে এরকম যে একটা যৌগ, ধরো CH3 CH2 CH3, এখন নামকরণ নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই, এটা পরে রিপিট করব, জাস্ট এখন বোঝানোর জন্য বলতেছি। এটা হলো একটা যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ। খেয়াল করো এই যৌগে, এই যে এটা একটা শিকলের মতো না, যে CH3 CH2 CH3 একটা শিকলের মতো কিন্তু যুক্ত। দেখো এই শিকলের যে দুইটা সাইড, ওই শিকলের মনে করো যেই দুইটা সাইড, সেই দুইটা সাইড কি কোনোটার সাথে কোনোটা কি কানেক্টেড? এই শিকলের দুইটা সাইড কেউ কিন্তু কারোর সাথে কানেক্টেড না। ধরো আমার হাতটা হলো একটা শিকল, তাহলে আমার এই হাতটা খালি, এই হাতটা খালি, মানে দুই সাইডের কার্বন দুইটা কিন্তু কারোর সাথে কিন্তু যুক্ত না, মানে এই কার্বনটা কিন্তু আর এই কার্বনের সাথে যুক্ত না, বা এই কার্বনটা কিন্তু এই কার্বনের সাথে যুক্ত না। তো এরকম যদি হয়, কোনো একটা চেইনের দুই প্রান্ত যদি এরকম খোলা থাকে, দুই প্রান্ত যদি এরকম উন্মুক্ত থাকে, তখন সেটাকে তোমার বলা হয় মুক্ত শিকল। এবং অ্যালিফ্যাটিক যৌগ যদি এরকম হয়, সেটাকে বলা হয় মুক্ত অ্যালিফ্যাটিক শিকল বলা হয়। আর বদ্ধ শিকলের ক্ষেত্রে অ্যালিফ্যাটিক যৌগই হবে, বাট জিনিসটা এরকম হতে পারে। খেয়াল করো, এইরকম হতে পারে। এইবার বলো, এইবার জিনিসটা কিন্তু একটা ত্রিভুজের মতো, বলো এবার কি কোনো মুক্ত শিকল আছে? এবার কি এই শিকলের কোনো হাত কি ফাঁকা আছে? নাই।
খেয়াল করে দেখো, এবার এই কার্বনটাও বদ্ধ অবস্থায় আছে, এই কার্বনটাও বদ্ধ অবস্থায় আছে, এই কার্বনটাও বদ্ধ অবস্থায় আছে। এবার কিন্তু আর কোনো শিকলের দুই সাইডের দুইটা হাত কিন্তু আর খালি নাই বা মুক্ত নাই, এই কারণে এটাকে তোমার কি বলা হচ্ছে, বদ্ধ শিকল বলা হচ্ছে। তো এই যে বদ্ধ শিকলের যে অ্যালিফ্যাটিক যে যৌগগুলো, এইগুলোর আরেকটা নাম আছে, একটু মনে রাখবা। এই যে বদ্ধকে ইংলিশে আরেকটা নাম দেওয়া হয়েছে, এটাকে বলয় বলা হয়। কি বলা হয়? বলয় বলা হয়। বুঝতেই পারছো জিনিসটা অনেকটা রিংয়ের মতো, বদ্ধ দেখতে অনেকটা রিংয়ের মতো, যদিও আমাদের কাছে ত্রিভুজ মনে হচ্ছে, বাট এটাকে গোলভাবে চিন্তা করলে কিন্তু এটা একটা রিংয়ের মতো আর কি, যে গোলভাবে চিন্তা করো। এই জন্য এটাকে বাংলায় বলয় বলা হয়, বা ইংলিশে তোমার সাইকেল বলা হয়। সাইকেল মানে হলো তোমার চাকা বা কি, সাইকেল মানে কিন্তু আসলে চাকা আর কি, চাকা বা চক্র আর কি, তো বলয়। তো এই কারণে এই যৌগটাকে যেহেতু অ্যালিফ্যাটিক যৌগ, এই কারণে এটাকে অ্যালি বলা হয়, অ্যালিফ্যাটিকের অ্যালি। আর এটা যেহেতু আবার বদ্ধ বলয়, এই জন্য সাইক্লিক মিলে এই যৌগটার নাম হয়ে গেছে অ্যালিসাইক্লিক যৌগ। তো পরীক্ষায় আসতে পারে সৃজনশীলের কতে যে অ্যালিসাইক্লিক যৌগ কি। তাহলে এবার বুঝতে পারতেছো, অ্যালিসাইক্লিক যৌগ হলো যেই সমস্ত অ্যালিফ্যাটিক যৌগ বদ্ধ শিকল প্রদর্শন করে, সেই সমস্ত যৌগগুলোকে তোমার কি বলা হয়, অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। সাইক্লিক মানে হলো তোমার চক্রাকার বা বলয় বোঝাচ্ছে, আর অ্যালি মানে হলো অ্যালিফ্যাটিক। তার মানে যে সমস্ত অ্যালিফ্যাটিক যৌগ বদ্ধ শিকল প্রদর্শন করে সেগুলোকে অ্যালিসাইক্লিক যৌগ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো যে অ্যালিটা অ্যালিফ্যাটিক থেকে আসছে, সাইক্লিকটা সাইকেল বা চক্র থেকে আসছে। ওকে, তো আমরা দুইটা জিনিস বুঝতে পারলাম। এখন অ্যালিসাইক্লিকের মধ্যে আরও কিছু এক্সাম্পল আছে। এইটা একটা এক্সাম্পল, আরও কয়েকটা এক্সাম্পল আছে। যেমন ধরো হলো এটা একটা এক্সাম্পল। আমি এগুলোর নামকরণ যখন পড়াবো তখন বলবো, আপাতত আমি নাম নিয়ে পেঁচাতে চাচ্ছি না। যেমন এটার নাম হলো তোমার সাইক্লোপ্রোপেন। এখন যদি তোমাকে বলি যে এটার নাম হলো সাইক্লোপ্রোপেন, তুমি বলবো আল্লাহ ভাইয়া এত কঠিন কঠিন নাম। না, এটা একবারই যে আমরা পরের ক্লাসের নামকরণটা যখন দেখবো তুমি হাসবা যে দূর এগুলো কোনো কিছু হইলো, তোমাকে একবার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি ক্লিয়ার করে দেবো, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? বাট পরের ক্লাসটার জন্য একটু কষ্ট করে ওয়েট করো। তো এরকম আরেকটা যৌগ আছে স্কোয়ারের মতো যৌগ, এটাকে তোমার বলা হয় সাইক্লোবিউটেন। যাই হোক, আমি আগেও বলছি নামকরণ নিয়ে এখন প্যারা খাওয়ার কোনো কারণ নেই। তো এগুলো হলো অ্যালিসাইক্লিক যৌগের এক্সাম্পল আর কি, যে কিছু কিছু এক্সাম্পল হলো তোমার সাইক্লোপ্রোপেন। মানে সহজ কথা মনে রাখবা, এটা একটু মনে রাখার কৌশল আছে। অ্যালিফ্যাটিক যৌগের মধ্যে যারা হলো বদ্ধ শিকল, ওদের নামের শেষে দেখবা বা নামের আগে দেখবা সাইক্লো কথাটা থাকবে। যেমন হলো এই যৌগটার নাম হলো সাইক্লোপ্রোপেন, এই যৌগটার নাম হলো সাইক্লোপ্রোপেন, এই যৌগটার নাম হলো সাইক্লোবিউটেন। এই সাইক্লো কথাটা থাকলেই বুঝবা যে সেটা বদ্ধ শিকল অ্যালিফ্যাটিক যৌগ বোঝাচ্ছে মেইনলি, ঠিক আছে? ওকে, আমরা এইটুকু জিনিস বুঝতে পারছি। এবার আসো মুক্ত শিকল। তো মুক্ত শিকলকে আবার আমরা আরও দুইটা ভাগে ভাগ করতে পারি। একটু কষ্ট, এই ক্লাসটা একটু আর 5 মিনিট আছে, একটু কষ্ট করে করো। তারপরে আমি আবার এই ক্লাসিফিকেশনটাকে আবার ছক করে তোমাদের জন্য ইজি করে আরেকবার রিভিউ করব, ছক করে করে সুন্দর করে একটা দেখাবো, ঠিক আছে? আগে এখন ভেঙে ভেঙে দেখাচ্ছি, তারপরে ছক করে দেখাবো। ক্লাসেই তাহলে পড়া মুখস্থ হয়ে যাবে, বই আর পড়া লাগবে না। আজকে যা যা পড়াইছে এটা ক্লাসেই শেষ হয়ে যাবে। দেখবা বই খুলে দেখবা যে দূর ভাইয়া তো সবই পড়ায় দিছে, অবজেক্টিভ সহ সব কিছু পড়ায় দিছে, খেয়াল করবা। তো ঠিক আছে, তো তাহলে আসো, তাহলে এই মুক্ত শিকলকে আবার আমরা দুই ভাগে হলো ভাগ করতে পারি। কোন দুই ভাগ? আমরা আরেকটা পেজে চলে যাই। আচ্ছা, আরেকটা পেজে চলে যাই, এটা ভালো হবে। এই মুক্ত শিকলকে আবার আমরা হলো দুই ভাগে ভাগ করতে পারি। ধরো আমাদের এটা মুক্ত শিকল, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করব, সম্পৃক্ত এবং হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত ও অসম্পৃক্ত। তো খেয়াল করো, এই যে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত, এই কথাগুলোর আবার মানেটা কি? সম্পৃক্ত কথাটার মানে হলো, আমি তোমাকে বুঝাই। এই যে আগের একটা এক্সাম্পল দিয়েছিলাম, দেখো CH3 CH2 CH3। একটা জিনিস মনে রাখবে, এই যে হাইড্রোকার্বন, জৈব যৌগ মানেই মেইনলি হলো হাইড্রোকার্বন। তার মানে এখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে। এর মধ্যে কার্বনের যোজনী জৈব যৌগে অলওয়েজ 4 ইউজ হবে। কত ইউজ হবে? অলওয়েজ 4 ইউজ হবে। দেখো এই যৌগটা আমি কেমনে লিখছি, আমি লিখছি কীভাবে, এটা আগে একবার একটু খেয়াল করো। অলওয়েজ 4 ইউজ হবে, এটা একটু মাথায় রাখো। দেখো ফার্স্টে আমি 3টা কার্বন লিখি, একক বন্ধনের মাধ্যমে আমি 3টা কার্বন যুক্ত করে দিই।
এখন আমাকে বলো, আমি তো একটু আগে বললামই যে জৈব যৌগে প্রত্যেকটা কার্বনের যোজনী কত 4, ঠিক আছে, এবং এটা তো হাইড্রোকার্বন, তার মানে কার্বন বাদে বাকি কি থাকবে, বাকি সব হাইড্রোজেন থাকবে। তো এই কার্বনের হাত কয়টা থাকার কথা, যেহেতু যোজনী 4, এই কার্বনের 4টা হাত থাকার কথা। এর মধ্যে একটা হাত দিয়ে কিন্তু এই কার্বনকে ধরে রাখছে, তাহলে ওর কিন্তু আরও 3টা হাত আছে, যেহেতু যোজনী 4, তাহলে সেই বাকি 3টা হাতে কিন্তু 3টা হাইড্রোজেন যুক্ত হবে। তো এটা হয়ে গেল CH3। আবার মাঝখানেরটা খেয়াল করো, মাঝখানেরটার অলরেডি তোমার 2টা হাত কিন্তু 2 দিকে চলে গেছে, তাহলে ওর হাত আছে আর মাত্র 2টা, কারণ যোজনী 4টা হাত, তাহলে সে বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই কারণে দেখো এটা হলো CH2। আর লাস্টেরটা খেয়াল করো, লাস্টেরটাও সেম, 4টা হাত, একটা হাত অলরেডি আরেক কার্বনকে ধরে রাখছে, তাহলে বাকি 3টা হাত হলো ওর ফ্রি, তাহলে এটা আবার CH3 হয়ে যাবে। এটাকে আমি ভেঙে লিখছি CH3 CH2 CH3, ঠিক আছে। ওকে, তো আমরা এইটুকু মনে হয় বুঝছি। তো এখন খেয়াল করো, এই যে একটা যৌগ লিখছি, এই যৌগটার অ্যাকচুয়াল নাম হলো প্রোপেন, বাট নামকরণ নিয়ে এখন প্যারা খাওয়ার কারণ নাই। তো এই প্রোপেনের ক্ষেত্রে দেখো কোথাও কি কার্বন কার্বন দ্বিবন্ধন কি আছে? কার্বন হাইড্রোজেন কখনোই দ্বিবন্ধন হবে না, ফার্স্ট কথা। কেন হবে না? কারণ খেয়াল করো, কার্বন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের যোজনী কত 1, তো হাইড্রোজেনের যোজনে যেহেতু 1, হাইড্রোজেনের হাত কিন্তু একটাই থাকবে, তো কখনোই কার্বন হাইড্রোজেন কিন্তু দ্বিবন্ধন গঠন হবে না। বুঝা পড়ো, কোনো কিছু পড়লে মুখস্থ না করে বুঝে পড়ো, নিজেই বুঝতেছো যে ভাইয়া কার্বন হাইড্রোজেন দ্বিবন্ধন কখনো পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা সারা জীবন জেনে আসছি হাইড্রোজেনের যোজনী হলো 1, তোর হাত একটাই, তো সে একটা হাতেও একটা কার্বনকেই ধরতে পারবে, ডাবল বন্ড উঠার প্রশ্নই আসে না। তো এই পুরা যৌগে ডাবল বন্ড যদি আসতে পারে, সেটা আসতে পারবে হলো পাশাপাশি 2টা কার্বনের মধ্যে আসতে পারে, কিন্তু এখানে কি কোথাও ডাবল বন্ড আসছে, ডাবল বা ট্রিপল বন্ড আসছে? সব তো সিঙ্গেল বন্ড। দেখো সিঙ্গেল বন্ধন সবগুলা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল, একটা একটা করে বন্ধন, ঠিক আছে। তোমার আমার মতো হলো সিঙ্গেল আর কি, বুঝতে পারছো? তো একটা একটা করে হলো বন্ধন। তো খেয়াল করো, তাহলে এই যে সিঙ্গেল যে বন্ধনগুলো, তো এরকম যদি সিঙ্গেল বন্ধন থাকে সব সময়, যে একটা জৈব যৌগে সবগুলো বন্ধন যদি তোমার একক বন্ধন বা সিঙ্গেল বন্ধন থাকে, তখন সেই যৌগটাকে তোমার বলা হয় সম্পৃক্ত, বা ইংলিশে তোমার বলা হয় স্যাচুরেটেড। আমি একই সাথে ইংলিশ টার্ম বলে দিচ্ছি, কেন বলে দিচ্ছি এর পিছনেও কারণ আছে। এই বছর ম্যাট মানে হলো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে বাংলা মিডিয়ামের প্রশ্নেও অনেকগুলো তোমার ইংলিশ টার্ম আসছে, ইংলিশ টার্ম থেকে প্রশ্ন আসছে, বাংলা আসে নাই। যেমন তোমরা বইয়ে পড়বা সম্পৃক্ত, বাট প্রশ্নটা সম্পৃক্ত বলবে না, সম্পৃক্তের পাশে ধরো বইয়ে ব্র্যাকেটে ইংলিশ লেখা আছে, ওরা ইংলিশ টার্মটাই ওরা অপশনে তুলে দিয়েছে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায়। তো আমার অনেক স্টুডেন্ট আছে বা যারা আছে ওদের অনেক অসুবিধা হয়েছে এই কারণে। তো এই জন্য আমার মনে হয় যে 9-10 থেকেই তোমরা একটু ইংলিশ টার্মগুলোর সাথে পরিচিত হওয়াটা উচিত, কারণ এমনিতেও হায়ার এডুকেশন পুরো ইংলিশে, তোমরা মেডিকেলে পড়ো, ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, যেখানেই পড়ো সব জায়গায় ইংলিশে, প্লাস হলো তোমাদের অ্যাডমিশন টেস্টগুলো তো ইদানিং হলো ইংলিশটাকে ওরা প্রায়োরিটি দিচ্ছে কেন জানি। তো এই কারণে একটু ইংলিশ টার্মগুলো জেনে রাখাটা ভালো। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কারা? যারা সবসময় সিঙ্গেল থাকবে, ঠিক আছে, মানে যাদের কখনোই তোমার একক বন্ধন বাদে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, তারা অলওয়েজ তোমার কি হবে? সম্পৃক্ত হাইড্রোকার্বন হবে বা স্যাচুরেটেড তোমার হবে। তার মানে যে সমস্ত অ্যালিফ্যাটিক যৌগে কখনোই তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না, দেখো সবই কিন্তু একটা একটা বন্ধন, একক বন্ধন, দেখো সবগুলো একটা একটা বন্ধন, একক বন্ধন, সেগুলো হলো সম্পৃক্ত বা স্যাচুরেটেড মুক্ত শিকল অ্যালিফ্যাটিক যৌগ, ঠিক আছে। এবার আসো অসম্পৃক্তটা তাহলে কি? অসম্পৃক্ত হলো, তার মানে বুঝতেই পারতেছো, যাহা সম্পৃক্ত না তাহাই কিন্তু অসম্পৃক্ত, তাই না? তার মানে অসম্পৃক্ত যৌগে কি হবে? মিনিমাম একটা হলেও কি হবে? দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, মানে মিনিমাম একটা হলেও তোমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো হলো তোমার CH2 ডাবল বন্ড CH2, খেয়াল করো এখানে কিন্তু কার্বনের 4টা হাতই ফিল আপ হয়েছে। এই যৌগটাকে যদি আমরা আঁকি, দেখো এটা দেখতে অনেকটা এরকম হবে, এর বাকি 2টা হাতে 2টা হাইড্রোজেন, দেখো 4টা হাতই ফিল আপ করি। তো খেয়াল করো, তোমরা কি খেয়াল করেছো যে এই যে এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার মানে ওদের 2টা হাত চলে গেছে, তারপরও কিন্তু আরও 2টা হাত আছে, একটা হাত একটা হাত। তো খেয়াল করো এই যৌগে দেখো একটা দ্বিবন্ধন আছে, তার মানে এই যৌগটা অবশ্যই কি হবে? অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগ হবে, এবং অবশ্যই মুক্ত শিকল, বুঝতেই পারতেছো শিকল দুইটাই আছে, দুইটাই সাইড দিয়ে মুক্ত। এটা একটা যৌগ হতে পারে, অথবা আরেকটা যৌগ হতে পারে এরকম ত্রিবন্ধনও থাকতে পারে। এই যে যেমন ধরো এখানে ত্রিবন্ধন আছে,
শেষ। ওই যে বলছি সবসময় কার্বনের হাত 4টা থাকবে, তো এবার 3টা হাত দিয়ে এক কার্বন আরেক কার্বনের সাথে যুক্ত, আর বাকি এক্সট্রা হাতে হলো হাইড্রোজেনের সাথে যুক্ত একটা করে। এটা হলো ত্রিবন্ধন। তার মানে এরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত যে যৌগগুলো আছে এগুলো সবই হলো তোমার অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। এবং এটাকে ইংলিশে কি বলা হয়? আনস্যাচুরেটেড বলা হয়, বুঝতেই পারতেছো, আনস্যাচুরেটেড। বাকিটা তো বুঝতেছো। তার মানে কি খেয়াল করেছো যে তাহলে আমরা কি কি করতে পারলাম? যে কার্বন কার্বন যদি সবসময় যদি একক বন্ধন থাকে, কোনো একটা জৈব যৌগে যদি সবগুলো একক বন্ধন থাকে সেগুলোকে আমরা সম্পৃক্ত বা স্যাচুরেটেড বলবো সিঙ্গেল থাকলে, আর যদি মিঙ্গেল থাকে ডাবল বা ট্রিপল থাকে তাহলে সেগুলোকে আমরা কি বলবো? অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলবো। ক্লিয়ার? এটা হলো মুক্ত শিকলের ক্ষেত্রে। এই সেম জিনিসটা বদ্ধ শিকলের জন্য প্রযোজ্য। বদ্ধ শিকলের জন্য হুবহু সেম, কোনো পার্থক্য নাই। আচ্ছা, বন্ডগুলো বাঁকা কেন হয়েছে ভাইয়া? আচ্ছা, আমি তোমাদেরকে একটু প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ইথাইন, একজন বলতেছো ইথাইন মিঙ্গেল বন্ড, বাংলার চেয়ে ইংলিশ ইজি। হ্যাঁ, একটা হলো ইথাইন ভাই, H2O 30 ডিগ্রি কেন? আচ্ছা, H2O 30, ঠিক আছে, আমি তোমার প্রশ্নটাই বুঝি না। H2 তো 30 ডিগ্রি আমি বুঝলাম না। আচ্ছা, বন্ডগুলো বাঁকা কেন হয়েছে? বন্ডগুলো বাঁকা কেন হয়েছে, ওকে আমি এটা একটু বলি। এটা বাঁকা না আসলে, এটা জাস্ট দেখানোর জন্য যে তোমার হাত আছে, তুমি চাইলে এমনও দেখাইতে পারো, বাট ওর তো এখানে আরও 2টা জিনিস দেখাইতে হবে। আমি একটু ইজি করার জন্য একটু বাঁকা করে দেখাইছি, সোজা করে আর দেখাই নাই, ঠিক আছে। যে এখানে একটা হাত, এখানে একটা হাত, এরকম করে দেখাইছি। মনে করো ওর হাতটা এইভাবে আছে, এইভাবে দেখাইছি, এটা কোনো সমস্যা না। বাট এইভাবে দেখাইলে ইজি। আমি যদি 2টা হাতকে এমনি এমনি দেখাইতাম, দেখে মনে হতো যে এখানে মনে হয় হাইড্রোজেনের সাথে দ্বিবন্ধন আছে, কাছাকাছি আঁকলে, এই কারণে দূরে দূরে আঁকছি। ওকে, আরেকজন বলছো যে সিগমা বন্ধন পাই বন্ধনটা একটু বলেন। এখন সিগমা বন্ধন পাই বন্ধনটা আমার মনে হয় এটা একটু আসলে এই চ্যাপ্টারের জিনিস না, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড জিনিসটা হলো এটা এই তোমাদের এসএসসি বইয়ে আছে কিনা আমি অনেক কনফিউজড আর কি। এটা ইন্টারে আছে সিগমা বন্ধন পাই বন্ধন, আমি ঠিক শিওর না। যদি এসএসসিতে থেকেও থাকে আমরা এটা আজকে না, আজকে জাস্ট আমরা ক্লাসিফিকেশন পড়তেছি, আমরা যদি পরে পড়াই তখন পড়াবো না পাই বন্ধন সিগমা বন্ধন, ঠিক আছে। এখন এটা আসলে একটু আনরিলেটেড বা ইরিলেভেন্ট একটা টপিকস হয়ে যাবে, এখন এটা আমি বলতে চাচ্ছি না, এটা আমি পরে বলবো যদি পড়াই আর কি। আর এটা আদৌ তোমার এসএসসিতে আছে কিনা আমার সন্দেহ আছে, এটা ইন্টারের জিনিস মেইনলি। থাকলেও আমি সমস্যা নেই, না থাকলে আমি দেখাবো না যদি ইচ্ছা করো তোমরা। তো যাই হোক, তো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার। এবার আসা হলো বদ্ধ শিকলের ক্ষেত্রে। তো বদ্ধ শিকলে আমাদেরকে আরও কিছু কাজ বাকি আছে। বদ্ধ শিকলকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি এবং সেটা সেমভাবে, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত, সেম। বদ্ধ শিকলকে আমরা সেম ভাগে ভাগ করতে পারি। যেমন আগের এক্সাম্পলে দেখো, এই যে একটা এক্সাম্পল ছিল, খেয়াল করে এখানে সবই কিন্তু একক বন্ধন। দেখো কার্বন, আমি তো আগেই বলছি যে কার্বনের সাথে হাইড্রোজেনের কখনোই দ্বিবন্ধন পসিবল না, কারণ হাইড্রোজেনের হাত একটাই, ও কখনো ডাবল বন্ডের মাধ্যমে যুক্ত হতে পারবে না। তো এখানে দ্বিবন্ধন করার একমাত্র ক্ষমতা আছে হলো কার্বন কার্বনের। তো দেখো এখানে কার্বন কার্বন কোনো দ্বিবন্ধন নাই, সবই একক বন্ধন। তার মানে এটা অবশ্যই কি হবে? সম্পৃক্ত, বাট এটা বদ্ধ শিকল আর কি, সম্পৃক্ত বদ্ধ হবে আর কি এটা। আর অসম্পৃক্ত বদ্ধও আছে, যেমন ধরো হলো তোমার এইটা, খেয়াল করো এখানে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কিন্তু ডাবল বন্ড আছে। এই ডাবল বন্ড কিন্তু হাইড্রোজেনের সাথে কার্বনের না, এখানে বোঝাচ্ছে যে হাইড্রোজেনটা জাস্ট কার্বনের সাথে যুক্ত আছে। আমি চাইলে এটাকে আরেকটু মুছেও লিখতে পারি। যেমন ধরো হলো এই হাইড্রোজেনটাকে আমি যদি একটু মুছে দেই, আমি যদি একটু মুছে দিয়েও চাইলে এটাকে লিখতে পারি এইভাবে, এইভাবে দেখাইতে পারতাম চাইলে। আমি এভাবে না দেখাই এখানে হাইড্রোজেন দিয়ে দিছি, এই জন্য কেউ কনফিউজড হয়ে না যে ভাই এখানে তো হাইড্রোজেন কার্বন মনে হয় দ্বিবন্ধন আছে। না, এখানে অ্যাকচুয়ালি কার্বন কার্বনই দ্বিবন্ধন আছে, কারণ হাইড্রোজেন কার্বন কখনোই দ্বিবন্ধন পসিবল না, কারণ এই বেচারার হাত হলো একটাই, এখানে দ্বিবন্ধন পসিবল না, জাস্ট দেখানোর জন্য। তো খেয়াল করছো তাহলে এটা কিন্তু একটা বদ্ধ শিকল, বাট এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার মানে এটা কিন্তু অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড বদ্ধ শিকলের একটা এক্সাম্পল। তো আমার মনে হয় এই জিনিসগুলা তোমরা বুঝতে পেরেছো।
হ্যাঁ, বদ্ধ শিকলের সম্পৃক্ত অসম্পৃক্ত আছে, আমি বলে ফেলছি অলরেডি। হ্যাঁ, আমাদের ক্লাস প্রায় শেষ। ঠিক আছে, সিগমা পাই। আচ্ছা, H2 এর বন্ধন 104.5 ডিগ্রি। আচ্ছা তুষার বা যারা আছো, আমার মনে হয় তোমরা এইচএসসি ক্লাসের কথা বলতেছো। আজকে হলো এসএসসিদের ক্লাস। তোমরা অনেকে হয়তো পরে এসে কি এইচএসসির ক্লাস ভাবতেছো কিনা, আমার একটু কনফিউশন লাগছে এখন। কারণ পানির বন্ধন কোণের মান 104.5 ডিগ্রি, এটা এইচএসসি লেভেলের জিনিস। যে কেন হয় এটার কারণটা এইচএসসিতে এটা সরাসরি প্রশ্ন আসে, এটা এসএসসিতে দরকার নেই, ঠিক আছে। তো এই জন্য আমি এই সেম কারণে আমি পাই বন্ধন সিগমা বন্ধন নিয়ে এখন আলোচনা করছি না। যদি এইচএসসির ক্লাসে আমি অবশ্যই আলোচনা করব। আর যদি এসএসসির কেউ জানতে চাও আমি ঠিক আছে বলবো না, কিন্তু আজকে ক্লাসটা না, আজকে ক্লাসটা ক্লাসিফিকেশন আর কি, এটাইভাবেই আমি বলি। ওকে, তো এইটুকু আমরা মনে হয় বুঝতে পেরেছি। এবার আসো লাস্ট যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, অ্যারোমেটিক যৌগ। জাস্ট অ্যারোমেটিক যৌগটা পড়লে আমাদের শেষ হয়ে যাবে। তারপরে আমরা হলো একটু জাস্ট আরেকবার একটু রিভিউ করব এই ইটা অ্যারোমেটিক। আর ঝামেলা, বাংলা বানান লিখতে আসলে অনেক প্যারা লাগে, আকারের বদলে একার উকার একটু ভুল হলেই ঝামেলা। ইংলিশটা একটু ইজি এখন। অ্যারোমেটিক, তো অ্যারোমেটিক যৌগটার কথাটা কোত্থেকে আসছে? অ্যারোমেটিক কথাটা আসছে অ্যারোমা থেকে। অ্যারোমা মানে হলো তোমার সুগন্ধ, অ্যারোমা। অ্যারোমেটিক কথাটা আসছে অ্যারোমা থেকে, অ্যারোমার বাংলা হলো তোমার সুগন্ধ। মানে প্রথম যখন অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল, এগুলোর সবগুলোরই খুব সুন্দর ঘ্রাণ ছিল, এই কারণে এগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। কারণ এগুলো খুব ঘ্রাণযুক্ত সুন্দর ছিল, এই কারণে এগুলোকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তো এই অ্যারোমেটিক যৌগগুলো মনে রাখবা, সকল অ্যারোমেটিক যৌগই হলো তোমার বদ্ধ শিকল। সকল অ্যারোমেটিক যৌগ বদ্ধ শিকল হবে। অ্যারোমেটিক যৌগ তোমার কখনোই মুক্ত শিকল হবে না, এবং এদের বদ্ধ শিকল হইলেও এদের বদ্ধ শিকলগুলা একটা বিশেষ প্রকারের বদ্ধ শিকল হবে, এই অ্যালিফ্যাটিকের বদ্ধ শিকলের সাথে মিলবে না আর কি, ঠিক আছে। তো মনে রাখবা তাহলে অ্যারোমেটিক যৌগ কেবল বদ্ধ শিকলই হবে, এটা কখনোই মুক্ত শিকল হয় না। এবং অ্যারোমেটিক যৌগগুলো তোমার শিকলটা একটু ভিন্ন টাইপের, বদ্ধ হওয়ার পর একটু ভিন্ন টাইপের। এবং অ্যারোমেটিক যৌগগুলো সারা জীবনই তোমার অসম্পৃক্ত হবে, এটাও ইম্পর্ট্যান্ট। অ্যারোমেটিক যৌগ তোমার কখনোই সম্পৃক্ত হবে না, এটাও মনে রাখবা। অ্যারোমেটিক যৌগ সবসময় অসম্পৃক্ত হবে। এটা আমি কেমনে মনে রাখতাম দেখো, অ্যারোমেটিকের প্রথম অক্ষর কি? অ দিয়ে শুরু। অর সাথে জফলা দিছ, বাট অ দিয়ে শুরু, তাহলে অসম্পৃক্ত অ দিয়ে শুরু। এইভাবে আমি মনে রাখতাম যে অ্যারোমেটিক অ দিয়ে, অসম্পৃক্ত অ দিয়ে। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ শুধুমাত্র অসম্পৃক্ত হবে এবং শুধুমাত্র বদ্ধ শিকল হবে, এটা কখনোই তোমার সম্পৃক্ত হবে না। এখন অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ততা এটা আবার কি ধরনের, এটা আমরা এখন একটু ব্যাখ্যা করতে হবে আমাদের। তাহলে অ্যারোমেটিক যৌগের সম্পৃক্ততা এখন আমরা একটু দেখি, এটা একটু ব্যাখ্যার ব্যাপার। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, যে অ্যারোমেটিক যৌগ সবসময় বদ্ধ শিকল হবে এবং অ্যারোমেটিক যৌগ অ দিয়ে অসম্পৃক্ত হবে সবসময়। ওকে, তো এখন অ্যারোমেটিক যৌগের একটা সবচেয়ে ফেমাস এক্সাম্পল ডেফিনেটলি হলো বেনজিন। আমি আগে একটা বেনজিন আঁকি, তারপরে আমি তোমাদেরকে বুঝাইয়া দিই। একটা একটু ছোট করে ফেলছি আকারটা, বারবার একটু ঝামেলা হচ্ছে। ধরো এটা একটা ষড়ভুজাকার, কয়টা কার্বন আছে? 1 2 3 4 5টা, সরি 5টা কার্বন আছে, এই জন্যই তো বলতেছি একটু ঝামেলা হয়ে গেছে। 6টা কার্বন হবে। ওকে, তো তোমরা খেয়াল করো, এই যে আমি যে যৌগটা আঁকছি, সেই যৌগটা হলো বেনজিন। এটা হলো সবচেয়ে বিখ্যাত অ্যারোমেটিক যৌগ, এবং এটা এতটাই বিখ্যাত যে সবগুলো যৌগ অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না, এটাই বেনজিনের উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়। এখন বেনজিন আঁকাটা খুবই সহজ, আমি তোমাদেরকে আঁকাটা দেখাই আরেকবার, খেয়াল করো, এটা একটু আঁকাটা শিখতে হবে, ইম্পর্টেন্ট। এখানে একটা কার্বন দিবা, 6টা কার্বন দিবা, 2টা, এখানে একটা দিবা, 3টা, দেখো সবাই দেখতে পাচ্ছ মনে হয়, 4টা, এখানে একটা দিবা, 5টা,
এখানে একটা দিবা, ছয়টা কার্বন দিয়ে ফেললা। আগে সবগুলো একক বন্ধনের মাধ্যমে যুক্ত করে দাও, এইভাবে রিংয়ের মতো 6টা কার্বন দিয়ে একক বন্ধনের মাধ্যমে যুক্ত করে দিবা। ওকে, এবার এইখানে তুমি আরেকটা বন্ধন দাও, মানে এখানে তুমি দ্বিবন্ধন বানায় ফেললা। তাহলে সবসময় মনে রাখবা, তুমি যেটাকে দ্বিবন্ধন বানাবা তার পরেরটাকে তুমি আর দ্বিবন্ধন বানাইতে পারবা না। তাহলে ওটাকে স্কিপ করে আবার তার পরেরটাকে তুমি দ্বিবন্ধন বানাবা। আবার যেহেতু তুমি এটাকে দ্বিবন্ধন বানায় ফেলছো, তুমি এটাকে আর দ্বিবন্ধন বানাইতে পারবা না, তুমি এইটাকে আবার দ্বিবন্ধন বানাবা। তারপরে তুমি আবার স্কিপ করে এটাকে দ্বিবন্ধন বানাবা, এটা আগে থেকেই দ্বিবন্ধন আছে। তার মানে খেয়াল করো, দ্বিবন্ধনগুলো একটা গ্যাপ দিয়ে হবে। এটা দ্বিবন্ধন, আবার গ্যাপ, আবার দেখো একটা দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আর বাকি যে খালি হাতগুলো আছে সেখানে হাইড্রোজেন দিয়ে দিবা। তাহলে এটা একটা বেনজিনের সংকেত হয়ে যাবে। খেয়াল করো যে এখানে প্রত্যেকটা কার্বনের হাত কিন্তু 4টা ফিল আপ হয়ে গেছে। দেখো, একটা হাত, 2টা, মানে 3টা হাত, এই একটা 4টা। দেখো, 2টা হাত, 3টা হাত, 4টা হাত, এরকম করে দেখবা যে প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত ফিল আপ হয়ে গেছে। এই যৌগটাকে তোমার বলা হয় বেনজিন। আশা করি বেনজিন আঁকানোটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এখন খেয়াল করো, এখানে কিছু 2টা জিনিস বুঝতে হবে। এই যে একটা বেনজিন আঁকলাম, এই বেনজিনের এই যে দ্বিবন্ধনগুলো, এই দ্বিবন্ধনগুলো দেখো একটা গ্যাপ দিয়ে আছে। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া পাশাপাশি দিলে সমস্যাটা কি? আমি দেখাই। ধরো পাশাপাশি তুমি 2টা দ্বিবন্ধন দিয়ে দিলা, কথার কথা, তখন খেয়াল করো তো এই কার্বনের হাত কয়টা হয়ে গেছে? দেখো তো, 2টা 4টা, একটা 5টা। তাহলে কি 4-এর চেয়ে বেশি হয়ে গেল না? এটা কি হইল? আবার দেখো এখানে পাশাপাশি 2টা কার্বন আছে, 2টা দ্বিবন্ধন আছে। দেখো এই কার্বনের হাত কয়টা হয়ে গেছে? 2টা 4টা, একটা 5টা। তো এরকম তো 5টা হাত বানানো যাবে না। এই কারণে সবসময় হলো দ্বিবন্ধনগুলো একটা গ্যাপ দিয়ে করতে হবে, এবং বাস্তব জীবনে ওরা এমনিই থাকে, একটা গ্যাপ দিয়ে অবস্থান করে। অর্থাৎ তোমরা কি খেয়াল করছো, এই যে বেনজিনের যে দ্বিবন্ধনগুলো তারা কিন্তু একটা গ্যাপ দিয়ে অবস্থান করে। এইটাকেই তোমার বলা হয় একান্তর দ্বিবন্ধন। কি বলা হয়? একান্তর দ্বিবন্ধন, যেটা তোমাদের বইয়ে আছে, অ্যারোমেটিক যৌগ। তাহলে বুঝতে পারছো, তাহলে একান্তর দ্বিবন্ধন বলতে কি বোঝায়? যে অ্যারোমেটিক যৌগগুলোতে এই যে দ্বিবন্ধনগুলো আছে, সেই দ্বিবন্ধনগুলো একটা গ্যাপ দিয়ে আছে, যেখানে একটা দ্বিবন্ধন, তারপরে আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন। এই যে পর্যায়ক্রমিকভাবে একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, এই জিনিসটাকেই তোমার বলা হয় একান্তর দ্বিবন্ধন। অর্থাৎ দ্বিবন্ধনগুলো পর্যায়ক্রমে আসে, একটা টানা আসে না, গ্যাপ দিয়ে দ্বিবন্ধন আসে। এটাকেই তোমার বলা হয় একান্তর দ্বিবন্ধন। এবং এই একান্তর দ্বিবন্ধনটা যদি তোমার কোনো যৌগের মধ্যে থাকে, তুমি মনে রাখতে পারো, যেটা 99% শিওর থাকতে পারো, এটা অবশ্যই অ্যারোমেটিক যৌগ হবে। সাথে আরও 2-3টা শর্ত আছে, যেমন এখানে দ্বিবন্ধন মানে এই অ্যারোমেটিক যৌগের দ্বিবন্ধনগুলো ঘুরতে থাকে মানে হলো, আমি তোমাকে বলি, ধরো এইখানে দ্বিবন্ধনটা, আমি ধরো এটাকে নাম্বার দিলাম, 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, আবার দেখো 3 এবং 4-এর মধ্যে দ্বিবন্ধন আছে, আবার দেখো 5 এবং 6-এর মধ্যে দ্বিবন্ধন আছে। বাট এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আছে। একটু পরে দেখবা কি যে উল্টাটা হবে। একটু পরে দেখবা, আমি আবার আঁকি, একটু পরেই তোমরা দেখবা এই দ্বিবন্ধনটা যেটাকে 1 আর 2-এর মাঝখানে ছিল, সেটা এখন 2 আর 3-এর মাঝখানে চলে আসছে। আবার যেটা 3 এবং 4-এর মাঝখানে ছিল, সেটা এখন 4 এবং 5-এর মাঝখানে চলে আসছে। আবার যেটা হলো তোমার 5 এবং 6-এর মাঝখানে ছিল, দেখবা সেই দ্বিবন্ধনটা 6 এবং 1-এর মাঝখানে চলে আসছে। অর্থাৎ এই দ্বিবন্ধনগুলো অনবরত তোমার ঘূর্ণায়মানরত অবস্থায়ও থাকে, মানে 2টা নির্দিষ্ট কার্বনের মধ্যে থাকে না, যে সারা জীবনই 1 আর 2-এর মাঝখানে যে দ্বিবন্ধন থাকবে তা না, 2-3-এর মাঝখানেও দ্বিবন্ধন থাকতে পারে। সারা জীবন যে 3-4-এর মাঝখানে দ্বিবন্ধন থাকবে তা না, 4 এবং 5-এর মাঝখানেও থাকতে পারে, আবার 6 এবং 1-এর মাঝখানেও থাকতে পারে। তার মানে অ্যারোমেটিক যৌগগুলোতে 2টা খুবই ইম্পর্টেন্ট জিনিস হয়। একটা ইম্পর্টেন্ট জিনিস হলো দ্বিবন্ধনগুলো তোমার গ্যাপ দিয়ে বা পর্যায়ক্রমিকভাবে অবস্থান করে, যেটাকে আমরা বলি হলো একান্তর দ্বিবন্ধন বলতেছি। আবার এই যে এখানে দ্বিবন্ধনগুলো পর্যায়ক্রমিকভাবে তোমার ঘুরতে থাকে, যে সবসময় 1 আর 2-এর মাঝখানে না থেকে এটা 2 আর 3-এর মাঝখানে চলে আসে, আবার 3-4-এর মাঝখানে না থেকে 4-5-এর মাঝখানে চলে আসে, মানে অনবরত ঘুরতে থাকে। এই কারণে এগুলোকে ঘূর্ণায়মান দ্বিবন্ধন, বা এটাকে আবার বলা হয় পাই বন্ধনও বলা হয়।
আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে সিগমা পাইটা অনেকে বুঝতে চাইছো, আমি সংক্ষেপে বলি, এটা আমি অন্য ক্লাসে বলবো না। যে সিগমা বন্ধন পাই বন্ধনের একটা জিনিস হলো যে কোনো কিছু যদি দ্বিবন্ধন থাকে, একটা জিনিস আপাতত মনে রাখো, সেই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন হবে সিগমা বন্ধন, আরেকটা বন্ধন হবে পাই বন্ধন। তো এই যে এখানে যে কার্বন কার্বন যে দ্বিবন্ধনগুলো আছে, এর মধ্যে দ্বিবন্ধনগুলো ঘুরতেছে, আর দ্বিবন্ধনের যে এক্সট্রা যে বন্ধনটা থাকে, সেই এক্সট্রা বন্ধনটা হলো পাই বন্ধন। এই কারণে বইয়ে মাঝে মাঝে লেখা হয় যে অ্যারোমেটিক যৌগে ঘূর্ণায়মান পাই বন্ধন থাকে। কঠিন করার কিছু নাই, খুবই ইজিলি চিন্তা করো যে দ্বিবন্ধনগুলো দুইভাবে থাকে, ঘুরতেছে আবার। এখন এই দ্বিবন্ধন মানেই সেখানে আবার একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন, আর আলটিমেটলি পাই বন্ধনগুলাই ঘুরে। এই কারণে বলা হয় যে অ্যারোমেটিক যৌগে এই ঘূর্ণায়মান পাই বন্ধনও আছে। তার মানে দুইটা জিনিস আছে মেইনলি, একটা হলো একান্তর দ্বিবন্ধন, মানে দ্বিবন্ধনগুলো গ্যাপ দিয়ে অবস্থান করে, আরেকটা হলো এই যে দ্বিবন্ধন মানেই সেখানে একটা পাই বন্ধন আছে, সেই পাই বন্ধনটাও তোমার ঘুরতেছে। ঠিক আছে, এটাকে তোমার ঘূর্ণায়মান পাই বন্ধন বা এটাকে সঞ্চারণশীল পাই বন্ধনও বলা হয়। তো এই জিনিসগুলো যদি থাকে কোনো একটা যৌগ, চোখ বন্ধ করে তোমরা বলতে পারবা সেটা হলো অ্যারোমেটিক যৌগ আর কি, যেটা হলো অ্যালিফ্যাটিক থেকে আলাদা। অ্যালিফ্যাটিক থেকে কেন আলাদা? কারণ অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে কখনোই দ্বিবন্ধনগুলো জায়গা চেঞ্জ করবে না। একটা এক্সাম্পল দিই, ধরো এই যৌগের নাম হলো প্রোপিন, এই যৌগের নাম হলো প্রোপিন। এখানে যেই যে দ্বিবন্ধন যে 1 আর 2 নম্বর কার্বনের মাঝখানে আছে, এই সেম যৌগের জন্য এটা সারা জীবন 1 আর 2 এর মাঝখানেই থাকবে, এটা কখনো 2 আর 3 এর মাঝখানে আসবে না। বুঝতে পারছো? অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগের দ্বিবন্ধনগুলো ঘুরতে পারে না, অর্থাৎ ঘুরে ঘুরে যে 1 আর 2 বাদ দিয়ে যে 3 এবং 2 ও 3 এর মাঝখানে আসবে, এটা কখনো আসবে না। অ্যালিফ্যাটিকের ক্ষেত্রে কখনোই আসবে না, কিন্তু অ্যারোমেটিকের ক্ষেত্রে দ্বিবন্ধনগুলো ঘুরতে পারে। এই কারণে বলা হয় যে ঘূর্ণায়মান দ্বিবন্ধন বা সঞ্চারণশীল দ্বিবন্ধন। আর দ্বিবন্ধন মানেই সেখানে একটা পাই থাকে এক্সট্রা, এই জন্য এটাকে অনেকে পাই বন্ধনও বলে। যে ঘূর্ণায়মান পাই বন্ধন বা ঘূর্ণায়মান দ্বিবন্ধন থাকবে আর সাথে একান্তর দ্বিবন্ধন থাকবে, এই দুইটা যদি থাকে তুমি চোখ বন্ধ করে বলতে পারবা সেটা অ্যারোমেটিক যৌগ। কারণ অ্যালিফ্যাটিক যৌগে কখনোই তোমার ঘূর্ণায়মান বা সঞ্চারণশীল দ্বিবন্ধন পাওয়া যাবে না। বুঝতে পারছো? তাহলে এগুলো হলো আমাদের অ্যারোমেটিক যৌগ। আমার মনে হয় এই জিনিসগুলো বুঝতে পারছো, এখন বইয়ের সবগুলো কথা তোমরা বুঝতে পারছো যে একান্তর দ্বিবন্ধন কি, ঘূর্ণায়মান পাই বন্ধন কি, সব কিছু ক্লিয়ার। ওকে, আমাদের ক্লাসটা হলো অলমোস্ট শেষ, আর 1-2 মিনিট লাগবে। তো এই জিনিসগুলো আমরা শেষ করে ফেলেছি। আর আরেকটু খালি একটা সিম্পল জিনিস আমাদেরকে পড়তে হবে, দ্বিবন্ধন এগুলো তো আমরা বুঝলাম, বেনজিনের জাস্ট সংকেতটা খেয়াল করো। বেনজিনের সংকেত আঁকা শিখায় ফেলছি, এখন এটার যদি এমনি গাঠনিক সংকেত বাদ দিয়ে তোমরা যদি আণবিকভাবে চিন্তা করো, দেখো বেনজিনের কার্বন থাকে 6টা, তাহলে লিখে ফেলো C6। আবার দেখো হাইড্রোজেন থাকে 6 কার্বনে 6টা, তাহলে বেনজিনের সংকেত হলো তোমার C6H6। ঠিক আছে, এটাই হলো বেনজিনের সংকেত। কেউ যদি এখন ন্যাপথালিন আঁকতে চাও, অনেক স্যাররা মজা করে দেখবা যে তোমাদেরকে বলবে যে আসো তোমাদেরকে ন্যাপথালিন আঁকা শিখাই, বা পরীক্ষায় ন্যাপথালিন আসতে পারে, যে অনেক কঠিন। আসলে কঠিন না, ন্যাপথালিন আঁকাটা তোমাদের শিখাই দেই। ন্যাপথালিন মানে হলো সেখানে 2টা বেনজিন থাকবে, সহজ কথা, একবার ইজি করে শিখাই দেব। ন্যাপথালিন মানে হলো সেখানে 2টা বেনজিন থাকবে। আঁকো আগে আমার সাথে সাথে, দেখো একবার আজকেই ক্লিয়ার হয়ে যাবে। আমি তো বলছি যে বাসায় যে আর পড়া লাগবে না, মানে বই পড়া, সরি তোমরা তো বাসায় আছো, আচ্ছা ভুলেই গেছিলাম অনলাইন ক্লাস, বাসায় তো আসছো তোমরা। যাই হোক, তো এরকম 2টা বেনজিন বলয় দিবা, 2টা বেনজিন বলয়। দেখো দেখতে 2টা বেনজিনের মতো মনে হচ্ছে না? আগে একক বন্ধন দিয়ে দাও। মনে রাখবা কার্বনের হাত কিন্তু 4টা, এটা ফিল আপ করতে হবে। আগে একক বন্ধন দিয়ে দাও, দ্বিবন্ধনটা ধরো এখান থেকে একক বন্ধন দাও, এটা একক হলে এটা হবে না, আবার এটা একক হলে দ্বিবন্ধন হলে এটা হবে না। এটা যদি দ্বিবন্ধন হয় তাহলে এটাও এর পাশের কার্বন বলে এটাও দ্বিবন্ধন হবে না, এটাও দ্বিবন্ধন হবে না। এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, আর বাকি হাতগুলোতে হাইড্রোজেন দিয়ে দাও। দেখছো? কিন্তু এই 2টা কার্বনে কিন্তু অলরেডি দেখো 4টা হাত ফিল আপ হয়ে গেছে, দেখো 2টা হাত 2টা হাত, তাহলে এই কার্বনের 4টা হাত ফিল আপ, এরও দেখো 4টা হাত ফিল আপ, তাহলে এখানে আর হাইড্রোজেন হবে না, বাকিগুলায় হাইড্রোজেন হবে। খেয়াল করছো? তাহলে এরকম করে যদি লেখো, এই যে 2টা দ্বিবন্ধনযুক্ত যে মানে সরি 2টা বেনজিনের মতো দেখতে যে যৌগ, এই যৌগটাকেই বলা হয় ন্যাপথালিন, যেটা আমরা তেলাপোকা তাড়ানোর জন্য আমরা কি করি, কাপড়ে দিয়ে রাখি। ওই যে ন্যাপথালিন দেয় না, সাদা সাদা বড়ি পাওয়া যায়, ওয়ার্ড্রপে দিয়ে রাখি, এটাই হলো ন্যাপথালিন আর কি। বুঝতে পেরেছো? তাহলে ন্যাপথালিন আর কি। এবং ন্যাপথালিনের সংকেতটা খেয়াল করো, দেখো কার্বন কয়টা আছে, 3 4 5 6 7 8 9 10, তাহলে C10
আর দেখবা হাইড্রোজেন থাকবে 8টা, দেখো 4 আর এদিকে 4টা, H8। কঠিন লাগছে এটা আঁকা? দেখছো কত ইজি। ফার্স্টে বেঞ্জিনের মতো 6টা আঁকবা, এই পাশে 6টা আঁকবা, এই পাশে 6টা মানে হলো এই যে এই দুইটা মিলে 6টা আঁকবা। আঁকার পর একক বন্ধন দিবা, তারপর একটা একটা করে ওই যে একান্তর দ্বিবন্ধন এঁকে ফেলবা। আর এখানে একান্তর দ্বিবন্ধন দিলে তুমি এখানে আর দ্বিবন্ধন দিতে পারবা না, এখানে দিতে পারবা না, কারণ এটার পাশের কার্বনই তো এটা, তো এইগুলো বাদ যাবে। তো এগুলো বাদ গেলে এখানে দ্বিবন্ধন দিবা, পরে কার্বন সংখ্যা দেখবা যে হাত 4টা না হইলে একটা একটা করে হাইড্রোজেন দিয়ে দিবা, শুধু মাঝখানের দুইটাতে 4টা হাত আগেই ফিল আপ হয়ে গেছে, এই কারণে এখানে দেওয়া লাগবে না। তাহলে এই যৌগটা হয়ে যাবে ন্যাপথালিন, যার এটা একটা সংকেত আর এটার আণবিক সংকেত হলো C10H8। তো দেখছো কত ইজিলি আমরা বইয়ের জিনিসগুলো আঁকা শিখে ফেললাম। তো বেনজিন, ন্যাপথালিন এগুলো হলো তোমার এক্সাম্পল। তো পারবা না? তো আমার মনে হয় এই জিনিসগুলো পারবা। তাহলে আমাদের জৈব যৌগ ক্লাসটা অলমোস্ট শেষ। এবার আসো জাস্ট আমরা ক্লাসিফিকেশনটা আর একটু শর্ট করে একটু খালি রিভিউ করে দেই, তাহলে তোমাদেরকে একবারে মনে করো পারফেক্ট হয়ে যাবে। কারণ ক্লাসিফিকেশনটা একটু টাফ লাগছে তোমাদের সবার কাছে, প্রথমবার দেখলে এই জন্য একটু টাফ লেগেছে হয়তো। আরেকটা বোর্ড নিয়ে আমি ক্লাসিফিকেশনটা একটু জাস্ট বলে দেই। তো ক্লাসিফিকেশনটা তাহলে কি, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে ফার্স্টে আসো, তোমরা আমাকে হেল্প করো। ফার্স্টে হলো জৈব যৌগ, সংক্ষেপে লিখি, ম্যাপের মতো করে লিখব। জৈব যৌগ ফার্স্টে হলো অ্যালিফেটিক, দেন অ্যারোমেটিক, সংক্ষেপে লিখি আমরা অ্যালিফেটিক, আর দেন এটা হলো তোমার কি অ্যারোমেটিক। তারপরে অ্যালিফেটিকের মধ্যে আবার কি দুইটা আছে, তোমার কি মুক্ত শিকল এবং আরেকটা হলো কি বদ্ধ শিকল। এই মুক্তর মধ্যে আবার তোমার দুইটা আছে, সম্পৃক্ত আর এটা হলো অসম্পৃক্ত, ঠিক আছে। এই বদ্ধর মধ্যে আবার দুইটা, সম্পৃক্ত অসম্পৃক্ত, সেম আর কি, ওই দুইটার মতো। আর এই অ্যারোমেটিকে একটাই আছে, অ্যারোমেটিক কখনো মুক্ত শিকল হয় না, আমি তোমাকে শিখাইছি, এই জন্য বেনজিনটা আঁকছো, তোমরা এখন জানো যে অ্যারোমেটিক সবসময় বদ্ধ হয়, আর অ্যারোমেটিকে অলওয়েজ দ্বিবন্ধন থাকে, ওই যে একান্তর দ্বিবন্ধন, এই কারণে অ্যারোমেটিক কখনোই সম্পৃক্ত হবে না, অলওয়েজ এটা অসম্পৃক্ত হবে। তো অ্যারোমেটিকে কোনো ক্লাসিফিকেশন আসলে নাই। এই তো এটাই হলো তোমার মোটা দাগে ক্লাসিফিকেশন ছিল, ঠিক আছে। যে জৈব যৌগ দুই ভাগ, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকের মধ্যে আবার মুক্ত শিকল, বদ্ধ শিকল, আবার সেই মুক্ত শিকলকে আবার দ্বিবন্ধন থাকলে বা না থাকলে তার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত অসম্পৃক্ত। অ্যালিফ্যাটিক বদ্ধ শিকলকেও সেম ভাগে ভাগ করতে পারি। আর অ্যারোমেটিকের কোনো আসলে ভাগ নাই, কারণ অ্যারোমেটিক মানেই সেটা বদ্ধ হবে, আবার সেটা অসম্পৃক্ত হবে, বাট একটু স্পেশাল টাইপের অসম্পৃক্ত হবে। ওদের ওই দ্বিবন্ধনগুলো ঘুরতে পারবে, অ্যালিফ্যাটিকেরগুলো আবার ঘুরতে পারে না, ওদেরগুলো ঘুরতে পারে এবং একান্তর হয়, একটা গ্যাপ দিয়ে বসে। এই তো এগুলোই হলো আমাদের ক্লাসিফিকেশন। আর এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। অ্যারোমেটিকের বিশেষ করে এক্সাম্পলগুলো কি কি আছে, দুইটা দেখাইছি, বেনজিন দেখাইছি আর ন্যাপথালিন দেখাইছি, দুইটা অবশ্যই মনে রাখতে হবে সংকেত সহ। বেনজিনের সংকেত কি, C6H6, আঁকতে পারবা? অবশ্যই পারা উচিত এখন। ন্যাপথালিনের সংকেত কি, C10H8, আঁকতে পারবা? অবশ্যই পারা উচিত আর কি, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই থাক। হ্যাঁ ঠিক আছে, আমরা সিগমা বন্ধন পাই বন্ধন নিয়ে বলবো, যদি তোমাদের জানার আগ্রহ থাকে অবশ্যই বলবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এখানেই থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা যারা আছো, আগ্রহী যারা আছো, তারা কিন্তু আজকের ক্লাসের স্ক্রিনশট নিয়ে আমাদের গ্র্যাভিটি গ্রুপে একটু সুন্দর কিছু কথাবার্তা লিখে পোস্ট করে দিও। যারা যারা করবে আমি তো বললামই যে তাদের প্রতি আমার আলাদা একটা সুনজর থাকবে। সামনে যদি কোনো কোর্স করি ওদেরকে হয়তো বা আমরা অগ্রাধিকার দিব, কারণ স্বাভাবিক ওরা আমাদের প্ল্যাটফর্মের জন্য অনেক অবদান রাখছে। তো এটা অস্বাভাবিক কিছু না যে আমি তোমাদেরকে একটু সুনজরে দেখব, তোমাদেরকে আর একটু বেশি বেশি সুবিধা দেওয়ার ট্রাই করব, ঠিক আছে, যদি ভালো লাগে। আর যাদের খারাপ লাগবে তাদের তো আসলে জোর করে করার কিছু নেই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।